গল্প নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। অষ্টম পর্ব। চারদিকে ভীষণ অন্ধকার। কানের পাশে শো শো বাতাস। জায়গাটা কোনো ব্রিজের কাছে। নিচে টলমলে কালো জল। আকাশে ভীষণ মেঘ। অন্ধকার আকাশে আধার করে আসা বিষণ্ণতা। থেকে থেকে টিপ টিপ বৃষ্টি। নম্রতার গা ছমছম করছে, কান দুটো তালা লেগে যাচ্ছে নিশাচরদের ঝিমঝিম শব্দে। নম্রতা ভয় ভয়ে চারপাশটা দেখল, কেউ নেই। এমন একটা নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে এলো নিষ্প্রভ? নিষ্প্রভ কি জানে না, নম্রতা অন্ধকার ভয় পায়। নম্রতা থেকে বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে আরফান। গায়ে তার ধূসর রঙের শার্ট। অন্ধকারে চেহারা অস্পষ্ট। এই অস্পষ্ট চেহারার দিকে তাকিয়েও নম্রতা বুঝে ফেলল, আরফানের মনটা ভীষণ খারাপ। চোখ মুখ শুকনো। নম্রতা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আমরা কোথায় আছি ডক্টর? জায়গাটা আমি চিনতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে। ফিরে চলুন। আরফান নিষ্পৃহ কণ্ঠে বলল। এখান থেকে ফেরার উপায় নেই নম্রতা। নম্রতা চমকে উঠল। শরীর বেয়ে বয়ে গেল শীতল রক্তস্রোত। আতঙ্কিত কণ্ঠে বলল, উপায় নেই? কেন? এখানে এত অন্ধকার কেন? এত অন্ধকার আমার সহ্য হচ্ছে না ডক্টর। আমি আপনাকে দেখতে পারছি না। কাছে আসুন। আরফান ঠাই দাঁড়িয়ে থেকে বলল। সম্ভব নয়। নম্রতা উন্মাদের মতো বলতে লাগলো। আমি অন্ধকার সহ্য করে পারছি না। আমি অন্ধকার সহ্য করতে পারছি না। এখানে খুব অন্ধকার। আলো জ্বালুন। আমার কাছে আলো নেই নম্রতা। এটা কোথায়? জায়গাটা আমি চিনতে পারছি না কেন? আপনি চিনতে পারছেন? খেয়াল করে দেখুন। এটা আপনার আর আমার খুব পরিচিত জায়গা। খুব। আরফানের শেষ কথাটা কেমন ফিসফিসের মতো শোনালো নম্রতার কানে। হালকা বাতাসে ধাক্কা দিয়ে উড়ে গেল অনেক দূরে। নম্রতা চোখ মেলে দেখতে চেষ্টা করল। বিস্ময় নিয়ে খেয়াল করল, জায়গাটা তার পরিচিত। এই তো চির পরিচিত সেই সিঁড়ি। শাহবাগ গ্রন্থাগার। নম্রতা আশেপাশে কোনো ব্রিজ বা নদী দেখতে পেল না। ভীষণ আশ্চর্য হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি ডক্টর? বিদায় জানাতে। বিদায়? হ্যাঁ, বিদায় নম্রতা। এখান থেকে শুরু হওয়া গল্পটির বিদায় ঘণ্টি বেজে গিয়েছে নম্রতা। এখানে তৈরি হওয়া শ্যামলতা এখানেই নিঃশেষ। আপনার আর আমার পথ ভিন্ন। আমাদের আর এগোনোর পথ নেই। নম্রতার ভেতরটা ভয়াবহ শঙ্কায় কেঁপে উঠল। ছলো চোখে চেয়ে বলল, কি বলছেন? আপনাকে আমি চাই না নম্রতা। আমি যাকে চাই সে আপনি নন। আপনাকে হারিয়ে যেতে হবে নম্রতা। সময়ের কাল গর্ভে নিঃশেষ হয়ে যাওয়া শ্যামলতার মতোই হারিয়ে যেতে হবে আপনাকে। তবেই না আমি এগোতে পারব। নম্রতার চারপাশটা ফাঁকা ফাঁকা লাগে। বুকের ভেতর তীক্ষ্ণ হাহাকার। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখ অস্পষ্ট হয়ে উঠে আরো। তবুও নম্রতা দেখতে পায়, মানুষটির চোখে তীব্র বিরক্তি, ভয়াবহ বিতৃষ্ণা। তীক্ষ্ণ হয়ে বাজে একটাই কণ্ঠ। আপনি হারিয়ে যান নম্রতা। আপনি হারিয়ে যান। আপনাকে আমি চাই না। হারিয়ে যান। নম্রতা ডুকরে কেঁদে উঠল। চিৎকার করে উঠল তার কণ্ঠনালী। বুকের ভেতরটা দগ্ধ হলো। নিঃশ্বাস আটকে এলো। নম্রতার হঠাৎ মনে হলো, সে বাঁচতে পারছে না। নিঃশ্বাস নিতে পারছে না। অসাড় শরীর নেড়ে নিজেকে রক্ষা করতে পারছে না। নম্রতা মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তারপর হঠাৎই বহুদূর থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর। ওগুলো কে? নাদিম, রঞ্জন? না, ওরা নয়। বাবা। হ্যাঁ, নম্রতার প্রিয় বাবা। নম্রতা বাবার কাছে ছুটতে চেষ্টা করল। ভীষণ চেঁচিয়ে ডাকতে লাগলো, বাবা। আমার বাবা। বাবা শুনেছে। কেউ না শুনলেও তার ডাক শুনেছে বাবা। উম্মাদের মতো ছুটে আসছে। নম্রতাকে বুকে আগলে নিতে ছুটে আসছে। মা। নমু মা। কি হয়েছে আম্মু? এই তো বাবা। এমন ছটফট করছিস কেন মা? নম্রতা বড় বড় নিঃশ্বাস টেনে চোখ মেলে তাকালো। নন্দিতা রুদ্ধ কণ্ঠে ডাকলো, আপু। এই আপু। কি হয়েছে তোমার? এমন করছো কেন? বাবা। কি হচ্ছে আপুর? নম্রতার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভীষণ ভয় থরথর করে কাঁপছে শরীর। মেহরুমা গগনবিদারী চিৎকার দিয়ে বললেন, আম্মু। কি হয়েছে আম্মু? নমুর বাবা। আমার মেয়ে এমন করছে কেন? আমার কলিজা। আম্মু। নমু মা। খারাপ স্বপ্ন দেখেছিস সোনা? কথায় কষ্ট হচ্ছে মা। নুরুল সাহেব ধমকে উঠে বললেন, আহ। এখন চিৎকার চেঁচামেচি করার সময় নয় মেহরুমা। মেয়েটাকে ইজি হতে দাও।
দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসো। এভাবে চিৎকার করে তাকে ভরকে দিও না। মেহরুমা থামলেন না। গুনগুনিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন পানি আনতে। নন্দিতা দৌড়ে গিয়ে বসল বোনের পাশে। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে তার। বোনের হাতটা নিজের হাতে তুলে নিয়ে ক্রমাগত মালিশ করে চলেছে। নুরুল সাহেব নম্রতার গালে হাত দিয়ে আলতো কণ্ঠে ডাকলেন, নমু মা, বাবা পাশে আছে। ভয় কি? ভয় নেই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হয়েছে? বাবাকে বল। এই দেখ বাবা পাশে। ভয় নেই তো মা। নম্রতার শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে এলো। চোখ ঘুরিয়ে নিজেকে আবিষ্কার করল নিজের প্রাত্যহিক বিছানায়। পাশেই বসা বাবা আর বোন। নম্রতার শরীরটা ভয়ে কাটা দিয়ে উঠল। ওটা স্বপ্ন ছিল। এত বাস্তব স্বপ্ন। ঘামে জবজবে শরীর নিয়ে চট করে উঠে বসল নম্রতা। ঘরে তীক্ষ্ণ কোনো আলো নেই, ডিম লাইট জ্বলছে। খোলা জানালার পাশে গাঢ় অন্ধকার। নম্রতার শ্বাস আটকে এলো। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। উম্মাদের মতে চিৎকার করতে লাগলো হঠাৎ, অন্ধকার কেন? আমার অন্ধকার সহ্য হচ্ছে না। আলো জ্বালাও, আলো জ্বালাও। বাবা, বাবা, বাবা আলো জ্বালাও। আমি অন্ধকার সহ্য করতে পারছি না। নুরুল সাহেব মেয়েকে ঝাপটে ধরে শান্ত করার চেষ্টা করলেন। নন্দিতা ছুটে গিয়ে আলো জ্বালিয়ে ভয়ার্ত চোখে চেয়ে রইল। নম্রতা ধীরে ধীরে শান্ত হল। নুরুল সাহেব এই নিয়ে কোনো প্রশ্ন করলেন না। মেয়েকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইলেন। দোয়া পড়ে মেয়ের গায়ে বার কয়েক ফু দিয়ে মেয়েকে পানি খাওয়ালেন। তারপর আবারও আগের মতোই মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন চুপচাপ। সেই রাতে ছোট্ট নন্দিতা পর্যন্ত ঘুমোতে গেল না। বনের এক হাত ধরে চুপ করে বসে রইল। ঘণ্টা দুয়েকের মধ্যেই ধুম করে জ্বর হলো নম্রতার। মেয়ের ভয়ানক জ্বরে দিশেহারা হয়ে পড়লেন মেহরুমা। মেয়েকে বাবার কাছে রেখে অজু করে জায়নামাজে বসলেন। কলিজার মেয়েটার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে তার। বেশ তো বন্ধুর বিয়ে থেকে এলো, হঠাৎই হলো মেয়েটার। রাতবিরেতে ঘুরে বেড়ায়, খারাপ কিছুর নজর পড়েনি তো আবার? তখন মধ্যরাত 12টা কি 1টা বাজে। ছোঁয়ার বিয়ে থেকে ফিরে ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে নীরা। বিছানার এক কোনায় বসে তার দিকেই অপলক চেয়ে আছে অন্তু। ভীষণ অস্বস্তিতে কাটা হয়ে আছে নীরা। কাল রাতের অমন ঘটনার পর লজ্জায় মাথা তুলে তাকানো যাচ্ছে না। অথচ অন্তুর চোখে যেন আজ রাজ্যের অবসর। নীরা আর চোখে তাকালো। সাথে সাথেই চোখে চোখ পড়ল দুজনের। নীরা দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্তুর দিকে পিঠ করে বিছানায় বসল। চুলগুলো হাত খোপা করে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল এক কোনায়। কাঁথা দিয়ে টুপ করে মুখ ঢেকে নিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল লজ্জায়। পুরো ব্যাপারটা সূক্ষ্ম চোখে নিরীক্ষণ করে বেশ মজা পেয়ে গেল অন্তু। নীরার দিকে কিছুটা সরে বসে নীরার মাথার কাছাকাছি ঝুঁকে এসে হুট করেই টেনে সরিয়ে দিল কাঁথা। নীরা বিস্ময় নিয়ে তাকাতেই হাসল অন্তু। চোখ টিপে বলল, হ্যালো। নীরা ভরকে গেল। কাঁথা নিয়ে আবার মুখ ঢাকল। অন্তু আবারও একই কাজ করতেই দুই হাতে মুখ ঢেকে অসহায় কণ্ঠে বলল নীরা, উফ, আমি লজ্জা পাচ্ছি। নীরার কথায় হুহা করে হেসে উঠল অন্তু। জোর জবরদস্তি করে নীরার হাত দুটো সরিয়ে দিয়ে নীরাকে অনুকরণ করে বলল, উফ, এত লজ্জা কেন পাচ্ছেন? নীরা হেসে ফেলল। অন্তু টুপ করে চুমু খেয়ে নিল নীরার কপালে। সেই প্রথম দিনের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো অন্তু। নীরার উপর দিয়ে হাত বাড়িয়ে আলো নেভাল। কিন্তু সরে গেল না। জহরি চোখে চেয়ে রইল নীরার চোখে, ঠোঁটে, লতানো দেহে। নীরার গায়ে আজও পাতলা শাড়ি। মৃদু সবুজ আলোতে মোমের মতো জ্বলজ্বল করছে ফর্সা উদর। নারী দেহের আকর্ষণীয় বাঁক। অন্তুর চোখের সুপ্ত মুগ্ধতা এবার জ্বলজ্বল করে উঠল চোখে। মাথা নুয়ে ঠোঁট রাখল ঠিক সেখানেই যেখানে একবার আকস্মিক কাঁপন ধরিয়েছিল নীরা। গোলদেশের পাশটায় আকাঙ্ক্ষিত পুরুষের গাঢ় ছোঁয়া পেয়ে কেঁপে উঠল নীরা। ছোঁয়ার প্রখরতা বেড়ে ঠোঁটের কাছে পৌঁছেতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এক অভাবনীয় আনন্দ বার্তা। প্রতীক্ষার সম্ভাব্য অবসান। আকাশের কোণে প্রত্যুষের দেখা মিলতেই জ্বর নেমে এলো নম্রতার। দুর্বল হয়ে পড়ল শরীর। ঠিক আজই বাদ জোহরে আরফানের বাড়িতে নিমন্ত্রণ রক্ষার দিন। অন্য কোনো দাওয়াত হলে চোখ বন্ধ করে নাকচ করতেন নুরুল সাহেব। কিন্তু এবার তা করলেন না। মেয়ের এই নাজুক অবস্থায় আরফানের সাথে দেখা হলে ভালো লাগবে ভেবে দাওয়াত রক্ষার প্রস্তুতি নিলেন তিনি। কিন্তু সেখানে গিয়েই ঘটল আরেক দুর্ঘটনা। আরফানদের বাড়িতে চাপা উচ্ছ্বাস। চারদিকে নতুন অতিথি আপ্যায়নের ব্যস্ততা।
হাসি আড্ডায় মাতোয়ারা হয়ে আছে চারপাশ। এমন একটা আনন্দঘন পরিবেশে চুপচাপ বসে আছে নম্রতা। চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির। মস্তিষ্কে চলছে ভয়ানক দ্বন্দ্ব। আরফান কেন বাড়ি নেই আজ? নিদ্রা বলেছিল দুপুরের খাবারটা আজ বাড়িতেই খাবে আরফান। ফিরবে জলদি। কিন্তু ফিরল না তো। নম্রতা অস্থির চোখে ঘড়ির দিকে তাকালো। এক সময় ঘড়ির কাঁটা এসে ঠেকল দুটোয়। তারপর তিনটা। আরফান ফিরল না। নম্রতার হঠাৎ করেই মনে হলো, নম্রতার উপস্থিতি, একমাত্র নম্রতার উপস্থিতি আরফানের না ফেরার কারণ। নম্রতা আছে বলেই কি বাড়ি ফিরল না আরফান? নম্রতাকে এড়িয়ে চলার জন্য, নম্রতার মুখোমুখি হওয়ার ভয়ই কি আরফানের এই আত্মগোপন? নম্রতার গলা শুকিয়ে এল। অচেনা এক ভয় কেঁপে উঠল বুক। গায়ের জ্বরটা আবারও তরতর করে বেড়ে গেল। শরীরটা দুর্বলতায় অসাড়। ঘড়ির কাঁটা তিনটায় গড়াতেই খাবারের জন্য তারা দিলেন আরফানের মা। আরফান কোনো কাজে আটকে গিয়েছে ভেবে অপেক্ষা দীর্ঘস্থায়ী না করে খাবার টেবিলে বসল সবাই। কিন্তু নম্রতার মস্তিষ্ক ঘটনাটা সহজভাবে নিতে পারল না। বারবার মনে হতে লাগলো কোনো কাজ নয়, বাড়ি না ফেরাটা আরফানের ইচ্ছেকৃত। নম্রতার উপস্থিতিই তার না ফেরার কারণ। অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক দুর্বলতা আর জ্বরের প্রখরতায় দুই লোকমা খাবারও মুখে তুলতে পারল না নম্রতা। সবই কেমন বিষাদ তেতো। তার থেকেও বড় কথা খাবারটা যে গলা দিয়ে নামছে না। নম্রতা পানি দিয়ে খাবারটুকু গিলে নিতেই নম্রতার মুখোমুখি চেয়ারটিতে এসে বসল নিদ্রা। খাবারের প্লেট তুলে নিতে নিতে বলল, নিষ্প্রভ ভাইয়া তো হসপিটালে নেই মা। হসপিটাল থেকে জানালো ভাইয়া প্রায় ৩-৪ ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে। আরফানের মা ভ্রু কুঁচকালেন। ঘড়ির দিকে চেয়ে বললেন, হসপিটালে নেই? তবে গিয়েছে কোথায়? ওকে ফোন দাও। নিদ্রা ঠোঁট উল্টে বলল, ভাইয়ার ফোন একবার সুইচ অফ, একবার নেটওয়ার্ক বিজি। ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না। নম্রতা চমকে উঠল। হঠাৎ করেই মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্নের কথা। আরফানের বলা বিষাক্ত সেই বাক্য, আপনি হারিয়ে যান নম্রতা। হারিয়ে যান। তবে কি আরফানই হারিয়ে যাচ্ছে দূরে? নম্রতা থেকে বহু দূরে। নম্রতা তপ্ত শ্বাস ফেলল। আশপাশটা ঝাপসা লাগছে। সেই স্বপ্নের মতোই অস্পষ্ট লাগছে সব। নম্রতা হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। কাপা কাপা হাতে ছলকে উঠল গ্লাস ভর্তি জল। 2 ঢোক পানি গলায় ঢালতেই মুখ ভর্তি বমিতে ভাসিয়ে দিল শরীর। নিস্তেজ শরীরে দ্বিতীয়বার বমি করে, তৃতীয়বারে জ্ঞান হারালো নম্রতা। নম্রতার হঠাৎ এই অবস্থায় ভরকে গেল সবাই। আতঙ্কিত হয়ে উঠল। খাবার দাবার সব সেভাবেই পড়ে রইল, কারো পাকস্থলী পর্যন্ত পৌঁছালো না। নুরুল সাহেব মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটতে চাইলেও বাধা দিলেন আরফানের মা। নম্রতাকে খোলামেলা একটি ঘরে শুইয়ে দিয়ে পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন। নম্রতার কাপড় পাল্টে নিদ্রার কাপড় পরানো হলো। হাতে পায়ে তেল মালিশ করতে করতে অপরাধী কণ্ঠে বললেন, মেয়েটা আমাদের বাড়িতে এসে এভাবে অসুস্থ হয়ে পড়ায় ভীষণ লজ্জিত বোধ করছি ভাই সাহেব। মেয়েটাকে অসুস্থ অবস্থায় যেতে দিতে বিবেকে বাধছে। আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়েছে, আমাদের সেবায় সুস্থ হোক। নিজ পায়ে হেঁটে এসেছে, নিজ পায়ে হেঁটে ফেরার সামর্থ্য হোক। এটুকু সুযোগ আমাদের দিন। নয়তো নিজের বিবেকের কাছেই বড্ড খচখচ করবে। নুরুল সাহেব ভদ্রমহিলার অনুরোধ ফেলতে পারলেন না। আরফানেরই এক ডাক্তার বন্ধু বাড়ি বয়ে এসে নম্রতাকে দেখে গেলেন। কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলেন। স্ট্রেস কমানোর ঔষধ আর পরপর 2টো স্যালাইন পুশ করলেন। নুরুল সাহেবকে বলে গেলেন, রাতে আবারও বমি হলে বা শরীর খুব দুর্বল মনে হলে আরও একটা স্যালাইন দিতে হতে পারে। আপনারা আরেকটা স্যালাইন ম্যানেজ করে রাখবেন। আর উনাকে স্ট্রেস থেকে দূরে রাখুন আপাতত। 2-1 দিন যাবৎ হয়তো কোনো কারণে খুব দুশ্চিন্তা করছেন। প্রেশারের অবস্থা ভয়াবহ। নম্রতার জ্ঞান ফিরল প্রায় 2-3 ঘন্টা পর। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। জানালার কার্নিশে এসে বসেছে ক্লান্ত শালিক। নম্রতার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলেন ডাক্তার। জ্ঞান ফিরতেই দ্রুত একটা ইনজেকশন পুশ করলেন। নম্রতা ঝাপসা চোখে বাবা বোনের মুখের দিকে তাকালো। ঘোলা মস্তিষ্কে বার দুয়েক কি আরফানকে খুঁজল। হয়তো খুঁজল, হয়তো নয়। মিনিট 5-এর মাঝেই ধীরে ধীরে তলিয়ে গেল অতল অন্ধকার ঘুমের রাজ্যে। ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে খুব মৃদু কিছু শব্দ ভেসে এলো কানে। নম্রতার মনে হলো, এ যেন অন্য কোনো পৃথিবীর শব্দ।
বহুদূরের পথ অতিক্রম করে শব্দরা বুঝি ক্লান্ত, অবিশ্রান্ত, নম্রতার মতোই নিদ্রাগত। ভাবিকে তো বেশ কয়েকবার হসপিটালে দেখেছি। খুব মিশুক আর হাসিখুশিই মনে হয়েছিল তখন। হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন যে। আরফান কোথায় আন্টি? আরফানের মা ভারী নিঃশ্বাস ফেললেন। কপাল কুঁচকে এলো। দুশ্চিন্তায় থমথমে হয়ে গেল তার সুন্দর মুখ। এক ছেলেকে হারানোর পর ছেলেকে নিয়ে বড় ভয়। ঠিক এই বয়সে এসেই হারিয়ে গেল বড় ছেলেটা। বাড়িতে সেদিনও আত্মীয় স্বজনের মেলা। স্নিগ্ধার বাড়ি থেকে আত্মীয় এসেছে বিয়ের তারিখ ঠিক করার উদ্দেশ্যে। এমন সময় আইসক্রিমের জন্য বায়না ধরল নিদ্রা। সেই সাথে বিশাল এক টেডি বিয়ার। বোনকে শান্ত করতে হাসি মুখেই বেরিয়ে গেল নেহাল। সেই যে গেল আর ফিরল না। সেই হাসি মুখটা আর হাসল না। ভদ্রমহিলার ভেতরটা হু হু করে উঠল। ভয়ার্ত চোখে নম্রতার ঘুমন্ত মুখটির দিকে তাকালেন। সেদিনও ঠিক এভাবেই এই বিছানাতেই অচেতন হয়ে পড়েছিল স্নিগ্ধা। একই দৃশ্য, একই উৎকণ্ঠা। ছেলে তার ঘরে ফিরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। ভদ্রমহিলার ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। পুরাতন স্মৃতি, পুরাতন ইতিহাসগুলো ভেসে উঠল একের পর এক। রক্তাক্ত হলো বুক। দলা পাকাল এক সমুদ্র কান্না। সূর্যের আলো যখন নরম হয়ে এলো, গোধূলি হানা দিল দরজায়। কনে দেখা আলোয় উচ্ছ্বসিত হলো চারপাশ। ঠিক তখনই সিরাজগঞ্জ গিয়ে পৌঁছালো আরফান। ঘড়িতে তখন 3:30 কি 4টা বাজে। আরফান ক্লান্ত চোখে চারপাশটা দেখল। বাস স্ট্যান্ডের পাশের এক চায়ের স্টল থেকে এক চা খেয়ে আবারও রাস্তায় নামলো। বাস স্ট্যান্ডের এক লোককে ডেকে জিজ্ঞেস করল, ভাই এখান থেকে কামারখন্দ কত দূর? লোকটি আরফানকে আগাগোড়া দেখে নিয়ে বলল, কামারখন্দ কই যাইবেন? কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব। এখান থেকে যাওয়ার উপায় কি? লোকটি বোধহয় বাসের কন্ট্রাক্টর। আরফানের সাথে কথা বলতে বলতেই একটা চলন্ত বাসে লাফিয়ে উঠে বলল, এইখান থাইকা 35-40 মিনিট লাগবো কামারখন্দ যাইতে। সিএনজি বা অটো ধইরা চইলা যান। মোড়েই সিএনজি পাইবেন। আরফান দীর্ঘশ্বাস ফেলল। মোড়ে গিয়ে সিএনজি ধরে, সিএনজিতে উঠে বসতেই পেটে মোচড় দিয়ে উঠল ক্ষুধা। হুট করেই মনে পড়ে গেল, সারাদিন খাওয়া হয়নি তার। হাসপাতাল থেকে 11টার দিকে বেরিয়ে শাহবাগ গ্রন্থাগারে গিয়েছিল আরফান। 2 ঘন্টা সময় নিয়ে 2 তলার সেই পরিচিত তাকের প্রতিটি বইই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। গ্রন্থাগার থেকে বেরিয়েই সিরাজগঞ্জের বাস ধরেছে আরফান। এই দীর্ঘ দিনটিতে খাওয়ার কথা একবারও মনে পড়েনি তার। আরফান সিএনজির সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। মাথাটা ধুপধপ করছে। চোখ ব্যথা করছে। এই মুহূর্তে চশমাটা খুব প্রয়োজন। আরফানের মনে পড়ল, চশমাটা চেম্বারেই ফেলে এসেছে সে। সেই সাথে ফেলে এসেছে মোবাইল ফোন। প্রায় 40 মিনিটের মাথায় কামারখন্দ গিয়ে পৌঁছালো আরফান। সেখান থেকে অটোরিকশায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরফান যখন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। চারদিকে শেষ বিকেলের বিষণ্ণ আলো। স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে। এমন সময় সুন্দর মতন এই ছেলেটা ডাক্তার মুহিব নামে একজনের খোঁজ করতেই কৌতূহল নিয়ে তাকালো সবাই। গাইগতরে পুরোদস্তুর শহুরে মানবটিকে পরখ করে নিতেই যেন এগিয়ে এলো একজন। সন্দিহান কণ্ঠে বলল, ডাক্তার মুহিবকে দিয়ে কি কাজ? ডাক্তার দেখাবেন? আরফান গম্ভীর কণ্ঠে বলল, না, মুহিব আমার পরিচিত। ওকে গিয়ে বলুন ডক্টর আরফান দেখা করতে এসেছে। আমাকে চিনবে। লোকটির দৃষ্টি এবার শুরু হলো। আরফান যে সাধারণ কেউ নই বুঝতে পেরে তাকে বসতে দিয়ে মুহিবকে ডাকতে পাঠালো। আরফানের নাম শুনে ঠিক চিনতে না পারলেও আরফানকে দেখে হতভম্ব হয়ে গেল মুহিব। ভীষণ বিস্ময় হা হয়ে গেল গোলাকার মুখ। হতভম্ব ভাব কেটে যেতেই দৌড়ে গিয়ে ঝাপটে ধরল তাকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরফান ভাই, আপনি এখানে? দেশে ফিরেছেন কবে? আরফান উঠে দাঁড়ালো। শুকনো হেসে বলল, সে অনেক দিন। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। রাদিনের কাছে শুনলাম তুই এই স্বাস্থ্য কমপ্লেক্সে আছিস। মুহিব হন্তদন্ত করে চা বিস্কুটের ব্যবস্থা করল। আরফানকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বলল, হ ভাই, কিন্তু আয় রোজগার তেমন নাই। সরকার ডাক্তারদের জীবনটা একদম খেয়ে দিল। কষ্ট করে বিসিএস পাশ করেই বা কি লাভ হইল? এমন প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিল যে জীবন শেষ।
কিন্তু আপনি হঠাৎ এখানে কি মনে করে? আরফান চেয়ার টেনে বসল। কয়েক সেকেন্ড চুপ থেকে সরাসরি প্রসঙ্গ টেনে বলল, তোর সাথেই দেখা করতে এসেছি। বিষয়টা সেন্সিটিভ ভেবে জবাব দিবি? মুহিব খানিক ভরকে গেল এবার। ব্যাপারটা গুরুগম্ভীর বুঝতে পেরে সোজা হয়ে বসল। ভীত কণ্ঠে সুধাল, কোনো সমস্যা ভাই? হ্যাঁ, সমস্যা। ইউএস যাওয়ার আগে একটা চিঠি দিয়েছিলাম তোকে। চিঠিটা গ্রন্থাগারে নির্দিষ্ট একটি বইয়ের মোলাটের তলায় রাখতে বলেছিলাম, মনে আছে? মুহিব থতমত খেয়ে গেল। এই সামান্য একটা বিষয় জানতে আরফান এতটা ছুটে এসেছে ভাবতেই অবাক হলো। কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু কণ্ঠে বলল, জি ভাই, মনে আছে। আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো। ছোট্ট নিঃশ্বাস ফেলে মুহিবের দিকে খানিক ঝুঁকে এসে বলল, চিঠিটা যার জন্য ছিল সে পায়নি। চিঠিটা বইয়েও নেই। পুরো তাকের কোনো বইয়েই নেই। তার মানে চিঠির জায়গা অদলবদল করা হয়নি, কিন্তু হাত আদলবদল হয়েছে। কোনোভাবে সেটা অন্য কারো হাতে পৌঁছেছে। পাবলিক লাইব্রেরি কাকতালীয়ভাবে চিঠিটা অন্য কারো হাতে পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয়টা হলো, এত খোঁজাখুঁজির পরও না পাওয়া চিঠিটা প্রায় 5 বছর পর হঠাৎই একজনের হাতে পড়ে গেল, যে নিজেকে সেই চিঠির মালিক বলে দাবি করতে লাগলো। আমি যদি কিছুক্ষণের জন্য মেনেও নিই যে সেই চিঠির মালিক, তবুও একটা প্রশ্ন থেকে যায়, সে এতদিন পর আত্মপ্রকাশ ঘটালো কেন? আর যদি সে চিঠির মালিক না হয়, তাহলে তার কাছে চিঠিটা পৌঁছালো কিভাবে? প্রথম প্রশ্নের উত্তর হিসেবে সে আমায় বলেছে, সে নাকি ভয়াবহ সমস্যায় পড়েছিল, তাই তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস সে মিথ্যা বলছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে যদি বলি, কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লেগে গিয়েছে, তবুও খুব লেইম একটা যুক্তি হবে। কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লাগার পর কেউ নিশ্চয় চিঠিটা সযত্নে রেখে দেবে না। কনফিউশন ক্রিয়েটের চেষ্টা করতে চাইলে তখনই করতে পারত, 5 বছর যাবত অপেক্ষা করে বসে থাকতো না। তার মানে স্পষ্ট, চিঠিটা 5 বছর আগে কেউ পায়নি, পেয়েছে আজকালের মধ্যে। কিন্তু কিভাবে সম্ভব? মুহিব অবাক চোখে চেয়ে রইল। উত্তর দিল না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বোধহয় আমাকে সাহায্য করতে পারিস মুহিব। আমার চোখের দিকে তাকিয়ে বল তো, চিঠিটা কি সত্যিই সঠিক বইটাতে রাখা হয়েছিল? সত্যি? মুহিব থতমত খেয়ে গেল। অসহায় চোখে চেয়ে রইল আরফানের চোখে। কাকের কর্কশ ডাকে ঘুম ভেঙে গেল নম্রতার। দক্ষিণের জানালায় বসে থাকা কাকটা কৌতূহলী চোখে চেয়ে আছে। ঘরভর্তি প্রথম ভোরের আলো। নম্রতা চোখ মেলে চারপাশটা দেখল, অপরিচিত ঘর, অপরিচিত বিছানা। সদ্য ভোরের ঝাপসা আলোয় অপরিচিত ঘরটা আরো বেশি অপরিচিত ঠেকল নম্রতার। শরীরটা ফুরবল লাগছে। হাতে পায়ে বল পাওয়া যাচ্ছে না। নম্রতা ধীরে সুস্থে বিছানা থেকে নামল। গায়ে তার নিদ্রার টি শার্ট আর ট্রাউজার। গায়ের পোশাকের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। মিনিট খানেক ঠাই দাঁড়িয়ে থেকে হঠাৎই গুটি গুটি পায়ে ঘর ছাড়ল নম্রতা। আশপাশটা দেখতে দেখতে উঠে গেল ছাদে। চালচলনে তার অস্বাভাবিকতার ছোঁয়া। যেন ঘুম আর জাগরণের মাঝামাঝি কোনো রাজ্যে হেঁটে বেড়াচ্ছে সে। ছাদের দরজায় পৌঁছেই স্তম্ভিত হয়ে গেল নম্রতা। ছাদটাকে হঠাৎ করেই রূপকথার রাজ্য বলে বোধ হলো। বিশাল ছাদটা ভোরের ফ্যাকাশে আলো আর কুয়াশায় ঝাপসা দেখাচ্ছে চোখে। সেই ঝাপসা আলোতেই টানা বারান্দা দেওয়া ছনের ঘরটা চোখে পড়ল নম্রতার। বারান্দার বাঁশগুলো বাহারি লতাপাতায় ঢাকা। ঘরের পাশে, মাঝারি আকারের শিউলি গাছে, ফুটন্ত কিছু শিউলি। কুয়াশায় ডুবে থাকা ঘরটা যেন দরদি শিল্পীর ভীষণ দরদ দিয়ে আঁকা প্রকৃতির গল্প। ফুল গাছে ভরে থাকা চারপাশটা কি স্নিগ্ধ! এ যেন এক রূপকথার বেলিফুলের রাজ্য। নম্রতা বিস্ময় নিয়ে সামনে এগোল। ঘরের সামনের 2-3 হাতের রাস্তাটা শিউলির চাদরে ঢাকা। নম্রতা কৌতূহল নিয়ে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। বারান্দার এক কোণায় ছোট্ট একটা দলনা। দরজার পাশের দেয়ালটিতে ঝুলছে ভীষণ পুরনো এক হারিকেন। পশ্চিমের দেয়ালটিতে নকশা করা বেতের বাক্স। তাতে গুটি গুটি অক্ষরে লেখা ডাকপিয়ন। নম্রতার ঠোঁটে হাসি ফুটল। চোখে ফুটল রাজ্যের বিস্ময়। ঢাকা শহরে এমন একটা ঘর! অবিশ্বাস্য! নম্রতা ডাকপিয়নের দিকে পা বাড়াতেই অদ্ভুত তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল কেউ। শ্যামলতা! শ্যামলতা! চিঠি! চিঠি! আমার নাম ডাকপাখি।
আমার নাম ডাক পাখি। নম্রতা চমকে 2 পা পিছিয়ে দাঁড়ালো। ভীষণ ভীত চোখে আশেপাশে তাকালো। কই, কেউ তো নেই। নম্রতার ভাবনার মাঝেই আবারও চেঁচিয়ে উঠল সেই কণ্ঠ। শ্যামলতা, শ্যামলতা, চিঠি, চিঠি। নম্রতা এবার ভয়ে ভয়ে বারান্দার দিকে তাকালো। বিস্ময় নিয়ে আবিষ্কার করল, বারান্দার এক কোণায় ঝুলছে খাঁচায় বন্দি হৃষ্টপুষ্ট টিয়া পাখি। নম্রতা বোকা বোকা চোখে চেয়ে রইল। টিয়া পাখিটা তার নামই তো ডাকছে। কি আশ্চর্য! পাখিটা তাকে চেনে। নম্রতার ভাবনার মাঝেই দরজা খুলে বেরিয়ে এলো দীর্ঘকায় এক মানব। নম্রতা চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। মানুষটির গায়ে অফ হোয়াইট টি শার্ট, মাথা ভর্তি ভেজা চুল, চোখ দুটোতে এক রাজ্য বিস্ময়। নম্রতা কিছুটা অপ্রস্তুত বোধ করল। ফিরে যাবে বলে সিদ্ধান্ত নিতেই হেসে এগিয়ে এলো মানুষটি। এত সকালে উঠে পড়েছেন যে? পরমুহূর্তেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, জ্বর কমেছে, দেখি। নম্রতা 2 পা পিছিয়ে গিয়ে ভ্রু কুঁচকে তাকালো। উত্তর দিল না। আরফান বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিয়ে বলল, কি হলো? নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে রইল, উত্তর দিল না। আরফান কপাল কুঁচকে তাকালো। নম্রতাকে আগাগোড়া নিরীক্ষণ করে বলল, জ্বর নিয়ে এই পাতলা কাপড়ে ছাদে আসার কি প্রয়োজন ছিল? কমন সেন্স নেই? কত ঠান্ডা পড়ে গিয়েছে দেখেছেন? এটুকু বলেই ঘরে ঢুকে গেল আরফান। কয়েক মিনিটের মাঝেই চাদর হাতে বেরিয়ে এলো আবার। চাদরটা নিয়ে নম্রতার দিকে এগিয়ে আসতেই ছিটকে সরে গেল নম্রতা। ধমক দিয়ে বলল, খবরদার আমার দ্বারে কাছে আসবেন না। বেয়াদব পুরুষ মানুষ। আপনার মনের খবর আমি খুব ভালো করেই জানি। আরফান থমকে দাঁড়ালো। অবাক চোখে চেয়ে রইল। নিজেকে ধাতস্থ করে মৃদু হাসল। আচ্ছা, তো কি জানেন? আপনি যে আমায় পটিয়ে ফটিয়ে নিজের জীবন থেকে আউট করতে চান তা খুব ভালো করে জানি আমি। দেখুন ডক্টর, এত নাটক ফাটকের দরকার নেই। আমার প্রতি এত মায়া দেখানোরও প্রয়োজন নেই। আমি এমনিতেও আপনাকে বিয়ে করব না। আপনার যাকে ইচ্ছে আপনি বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি বাবাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিব। আপনি চাইলে আপনার মাকেও জানিয়ে দিতে পারি। নাও চয়েজ ইজ ইয়োর্স। নম্রতার কথায় যেন আকাশ থেকে পড়ল আরফান। আকাশ বিস্ময় নিয়ে বলল, কি বলছেন? কেন বলছেন? দুপুরে আসিনি বলে এত রাগ? নম্রতা চোখ রাঙিয়ে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আপনি দুপুরে আসুন বা বিকেলে আসুন বা মধ্যরাতে কারো সাথে ফোনালাপে ব্যস্ত থাকুন, কোনো কিছুতেই আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমি আপনাকে বিয়ে করব না, মানে করব না। আরফান হাসল। নম্রতাকে জোর করে টেনে নিল কাছে। নম্রতা হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও লাভ বিশেষ হল না। আরফান নম্রতাকে শক্ত করে চেপে ধরে চাদর জোড়ার গায়ে। নম্রতাকে ধাক্কাধাক্কি করতে দেখে হাতের বাঁধন শক্ত করে বলল, আহ, লাফাচ্ছেন কেন? বিয়ে করবেন না বললেন, শুনেছি তো। বিয়ে না করলে জড়িয়ে ধরা যাবে না। আপনার যদি বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে করব না। জোরাজুরি করেছে কে? বিয়ে তো সবাই করে। আমরা বরং লিভ ইন রিলেশনশিপ কন্টিনিউ করব। বাইরের দেশগুলোতে এসব কমন ব্যাপার না। নম্রতা ধাক্কাধাক্কি থামিয়ে অবাক চোখে তাকালো। পরমুহূর্তেই রাগে ফুঁসে উঠল। আরফান থেকে দূরে সরার চেষ্টা করে বলল, আপনি খুবই জঘন্য একটা মানুষ। কি মনে করেন আমাকে? খুব সস্তা? মাঝরাতে অন্যের ফোনালাপে ব্যস্ত থাকবেন অথচ আমার বেলায় ব্যস্ততা। আমি বেঁচে আছি না মরে গিয়েছি তাতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আপনার। নিজ থেকে ফোনটা পর্যন্ত দেন না। আর আমি ফোন দিলে বিরক্তিতে ফোন বন্ধ। এতই যদি বিরক্তি তাহলে এত নাটকের প্রয়োজন কি? আপনার জীবনে আমার অস্তিত্ব ব্যস্ততা আর খেয়াল হওয়ার মাঝেই সীমাবদ্ধ নিষ্প্রভ। আমি বোধহয় অতটাও সস্তা নয়। এতটা অবহেলা আমি ডিজার্ভ করি না। আর আপনি ডিজার্ভ করেন না আমাকে। কখনো ডিজার্ভ করেন না। ছাড়ুন। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলল নম্রতা। আরফান আহত চোখে তাকালো। রাগারাগি না করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। মৃদু কণ্ঠে বলল, আপনাকে অবহেলা করা আমার পক্ষে সম্ভব বলে আপনার বিশ্বাস হয় নম্রতা? নম্রতার আগে ফুঁচতে ফুঁচতে অন্য দিকে চেয়ে রইল। উত্তর দিল না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যে এমনই তা তো আপনি জানতেন নম্রতা। বারবার ফোনে কথা বলার চেয়ে আপনাকে অনুভব করতেই বেশি পছন্দ করি আমি। যখন আমাদের মাঝে চিঠি দেওয়া নেওয়া হতো তখনও কি আমি এমনই ছিলাম না? নম্রতা কিছুক্ষণ চুপ থেকে রুদ্ধ কণ্ঠে বলল,
তাই বলে কখনো অবহেলা করতেন না। এক সপ্তাহ পরও যখন চিঠি লিখতেন, আমার মনে হতো আপনার সবটা জুড়ে শুধু আমি আছি। কিন্তু এখন তেমনটা হচ্ছে না। আমার বারবার মনে হচ্ছে আপনি অন্য কারো মায়ে জড়িয়ে পড়েছেন ডক্টর। এমন যদি হয় তবে আমায় সরাসরি বলুন। আমি আপনার পথে বাধা হব না। আরফানের মেজাজ বিগড়ে গেল। নম্রতাকে ছেড়ে দিয়ে বারান্দার দরজায় গিয়ে বসল। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে চোখ তুলে তাকালো। নম্রতার হাতটা জোরপূর্বক টেনে নিয়ে পাশে বসাল। নম্রতার হাতের আঙ্গুল নাড়াচাড়া করতে করতে বলল, কেন আমায় অবিশ্বাস করছেন নম্রতা? আমি কি এমন কিছু করেছি যা আপনার পছন্দ হয়নি? আমি মাঝরাতে কারো সাথে কথা বলি, এটা আপনার ভুল ধারণা। আপনার আমাকে বিশ্বাস করা উচিত ছিল যেমনটা আমি আপনাকে করি। কিছুদিন যাবৎ একটা মেয়ে ভীষণ বিরক্ত করছিল আমায়। ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে কান্নাকাটি করছিল। তারপর হঠাৎ একদিন নিজেকে শ্যামলতা বলে দাবি করে বসল। নম্রতা অবাক চোখে তাকালো। আরফান অসহায় কণ্ঠে বলল, আপনি চাইলে আমার কল লিস্ট চেক করতে পারেন। আমি কখনো ফোন দিইনি তাকে। সে নিজে আমাকে ফোন দিয়েছে প্রতিবার। সে যখন নিজেকে শ্যামলতা বলে দাবি করল তখন ভীষণ ডিস্টার্বড হয়ে পড়েছিলাম আমি। নম্রতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মেয়েটার কথায় আমাকে অবিশ্বাস করেছিলেন আপনি। এজন্যই এভয়েড করছিলেন আমায়। আরফান হেসে ফেলল। নম্রতাকে এক হাতে জড়িয়ে ধরে আলতো চুমু খেল কপালে। ভীষণ তৃপ্তি নিয়ে বলল, 1 সেকেন্ডের জন্যও নয়। তাহলে মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়েছিলেন কেন? মেয়েটার ফোন নাম্বারটা ব্লক করে দিলেই হতো। আরফান নম্রতাকে শক্ত করে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলল। বলল, আপনি নিজেও জানেন না শ্যামলতা নামক মানুষটা আমার অনুভূতির কতটা জুড়ে আছে নম্রতা। এই অনুভূতিটা কতটা তীক্ষ্ণ, কতটা জোরাল। আমার জীবনের সবচেয়ে সেন্সিটিভ দিকগুলোর একটি আপনি নিজে শ্যামলতা। মেয়েটা যখন ফোন দিয়ে নিজেকে শ্যামলতা বলে দাবি করছিল, তখন আমার মনে হচ্ছিল কেউ আমার এই অনুভূতিটাকে অপমান করছে। আপনাকে অপমান করছে। আমাদের এই অনুভূতি নিয়ে বিশ্রী একটা খেলা খেলছে। হাসাহাসি করছে। বিষয়টা আমি মেনে নিতে পারছিলাম না। দ্বিতীয়ত, মেয়েটা কে হতে পারে, তার উদ্দেশ্য কি এসবও মাথায় ঘুরছিল খুব। তার উপর হসপিটালে কাজের চাপ। সব মিলিয়ে পরিস্থিতিটা অসহ্য লাগছিল খুব। আপনার ধারণা তার নাম্বার আমি ব্লক করিনি। এই নিয়ে 10টা নাম্বার ব্লক করেছি কিন্তু কোনো লাভ নেই। শেষমেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ফেলে রাখতাম। যখন দেখলাম তাতেও কাজ হচ্ছে না তখন ফোনই বন্ধ করে রাখতে লাগলাম। সেদিন রাতেও এমন কিছুই ঘটেছিল। ফোন রিসিভ করে ফেলে রেখেছিলাম বলেই আপনার কলের হদিশ পাইনি। আপনার সাথে কথা বলার সময়টুকুতেও 4 থেকে 5 বার কল দিয়েছে সেই মেয়ে। এত বিরক্ত লাগছিল। ইচ্ছে করছিল মেয়েটাকে আমি খুন করে ফেলি। নম্রতা স্তব্ধ চোখে চেয়ে রইল। আরফান একটু থেমে আবার বলতে লাগলো, রাতে মেজাজ খারাপ থাকায় ঘুম ভালো হয়নি। ডিউটিতেও ঠিক সময়ে পৌঁছাতে পারিনি। হসপিটালেও সেদিন ঝামেলা চলছিল। রোগীর চাপও ছিল বেশি। এত কিছুর মধ্যে সিম অন করার ব্যাপারটা মাথায় আসেনি। আপনাকে ফোন করার সুযোগও হয়নি। আপনি বলার পর মনে হয়েছে আমার খেয়াল রাখার উচিত ছিল। আমি সরি নম্রা। নম্রতা অভিমান নিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আমার প্রতি বিরক্ত হয়ে ফোন বন্ধ রেখেছেন আপনি। আপনার অন্য নাম্বারটাও দেননি আমায়। আমি ফোন দেওয়ার পরও রুড বিহেভ করেছেন, আমি কষ্ট পেয়েছি। আরফান অবাক হয়ে বলল, ওই ফোন নাম্বারটা যে আপনার কাছে নেই তাই তো খেয়াল ছিল না আমার। আর তখন সামনে সত্যিই প্যাশেন্ট ছিল। বৃদ্ধা ভদ্রলোক ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে আছে, বিষয়টা অস্বস্তির না। আপনি বুঝতেই চাইছিলেন না। প্যাশেন্টের সামনে কি করে বুঝায় বলুন। আর রাগ তো আমারও করার কথা ছিল। আমি কি রাগ করেছি? নিদ্রার থেকে আপনার অসুস্থতার খবর শুনে কত অস্থির হয়ে গিয়েছিলাম জানেন। হাজারবার কল দিয়েছি, রিসিভ করলেন না। শেষমেশ লজ্জার মাথা খেয়ে আপনার বন্ধু নাদিমকে ফোন করতে হয়েছে আমায়। নম্রতা চোখ বড় বড় করে তাকালো। অবিশ্বাস নিয়ে বলল, নাদিমকে ফোন করেছিলেন আপনি? ও বলেনি তো। বলার প্রয়োজন মনে করেনি বলেই হয়তো বলেনি। তাছাড়া সেদিন রাত 1টা পর্যন্ত ফোন ট্রাই করেছি আমি। 12টা পর্যন্ত ফোনই রিসিভ করলেন না। তারপর থেকে ফোন বন্ধ। সকালে হসপিটালে যাওয়ার আগে এবং হসপিটালে গিয়েও কল করেছিলাম সেই যে ফোন বন্ধ আর খুললেনই না।
কতটা অস্থির লাগছিল জানেন। নম্রতার হঠাৎ করেই মনে পড়ল, আরফানের সাথে রাগ করে ফোনটা সাইলেন্ট করে আলমারিতে তুলে রেখেছিল নম্রতা। ছোঁয়ার বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত হওয়ায় আর বের করা হয়নি। নম্রতা অপরাধী চোখে তাকালো। পর মুহূর্তেই তেজ নিয়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু কাল দুপুরে কোথায় হাওয়া হয়েছিলেন আপনি? এতই যদি খারাপ লাগতো তাহলে আমি আসবো জেনেও হাওয়া হতেন না নিশ্চয়। কথাটা বলে ভ্রু নাচাল নম্রতা। আরফান ভেজা চুলগুলো গোছাতে গোছাতে বলল, হসপিটালে যাওয়ার 2-3 ঘন্টা পর আবারও সেই মেয়ের ফোন পেয়েছিলাম আমি। মেয়েটি কথা শুরু করার আগে পাশে কোথাও হাসির শব্দ শোনা যাচ্ছিল। মেয়েটির কথার মাঝেও পাশে থেকে সূক্ষ্ম হাসির আওয়াজ পাচ্ছিলাম। মনে হচ্ছিল কয়েকজন মিলে হাসি চাপার চেষ্টা করছে। তৎক্ষণাৎ মেজাজ খারাপ হয়ে গেল আমার। ওরা যে দল বেঁধে ব্যাপারটা নিয়ে ফাজলামো করছে তা তখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছিল। ঠিক ওই মুহূর্তে আসল কালপ্রিটকে না ধরতে পেরে তাকে দুটো থাপ্পড় না মেরে শান্তি পাচ্ছিলাম না। তাই রহস্য উদ্ঘাটনে বেরিয়েছিলাম। মেজাজ খারাপ ছিল বলে বোকামো করে ফোন ফেলে গিয়েছিলাম চেম্বারে। তাই আর কল করে ইনফর্ম করতে পারিনি। নম্রতা বিস্ময় নিয়ে বলল, আপনি মেয়েটিকে সত্যিই থাপ্পড় মেরেছেন? না, মারিনি। তখন হাতের কাছে পেলে হয়তো মারতাম। যদিও মেয়েদের গায়ে হাত তোলার অভ্যাস আমার নেই। নিদ্রাকেও কখনো মারিনি, বকিওনি, রেগে গেলেও না। আমি না মারলেও আপনি কিন্তু মারতেই পারেন। লঞ্চে আমাকে যেভাবে খামচে ধরেছিলেন, সেভাবে। নিজেকে আপনার বরের বউ হিসেবে দাবি করছিল। আপনার তো ভয়ানক রেগে যাওয়া উচিত। শেষের কথাগুলো দুষ্টুমি করে বলল আরফান। নম্রতা সেসব খেয়াল না করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেয়েটাকে খুঁজে পেয়েছেন তাকে? আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, পাইনি, তবে শীঘ্রই পাব। কাল সিরাজগঞ্জ গিয়েছিলাম আমি। রাতে ফিরেছি। আমার কেন যেন মনে হচ্ছিল চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়নি। এখনো অবশ্য তাই মনে হচ্ছে। মুহিবের ভাষ্যমতে চিঠিটা সে গ্রন্থাগারে না রেখে তার এক বন্ধুকে রাখতে দিয়েছিল। আর পড়াশোনার চাপে চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়েছিল কিনা তার খোঁজ নিতে বেমালুম ভুলে গিয়েছিল। আমি আপনার ফোন না পেয়ে প্রায় 3 দিন পর মুহিবের সাথে যোগাযোগ করি। মুহিব যোগাযোগ করে তার বন্ধুর সাথে। তার বন্ধু তাকে জানায় চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়েছে। মুহিবও আমায় সেরকমটাই বলে। আপনি যখন 2 সপ্তাহের মাথাতেও কল করলেন না, তখন মুহিবকে গ্রন্থাগারে গিয়ে চিঠি আছে কি নেই তা শিওর হয়ে জানাতে বলি। সেদিনই মুহিব গ্রন্থাগারে গিয়ে বইয়ের ছবি তুলে পাঠায়। চিঠি নেই। তার মানে চিঠিটা আপনি পেয়েছেন, এমনটা ধারণা করেই অপেক্ষা করতে লাগি। এখন প্রশ্ন হলো, তার বন্ধু কি চিঠিটা সত্যিই রেখেছিল বইয়ে? নম্রতা স্তম্ভিত চোখে চেয়ে থেকে আর্তনাদ করে বলল, ইয়া মাবুদ, এই একটা চিঠি নিয়ে এত কাহিনী! আমার মাথা ঘুরছে। মুহিব ভাইয়ের বন্ধু আবার আরেকজনকে রাখতে দিলেই হলো। চিঠি এভাবে সার্কেলের মতো ঘুরতেই থাকবে। রহস্যও ঘুরতেই থাকবে ভন ভন ভন। ভয়াবহ। আরফান হাসল না। গম্ভীর কণ্ঠে বলল, মুহিব আমার সাথে ঢাকা এসেছে। আজ বিকেলে তার সেই বন্ধুকে একটা কফি শপে দেখা করতে বলা হয়েছে। আমার মনে হয় এবার উত্তর মিলবে। নম্রতা আরফানের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল, এত কাহিনী! আমি তো শুনতে শুনতেই টায়ার্ড হয়ে গিয়েছি ভাই। আরফান হেসে বলল, এত অল্পতেই ক্লান্ত? তাহলে 4 বছর ধরে অপেক্ষা করলেন কিভাবে? ক্লান্ত হয়ে পড়েননি? আমাকে খুঁজে পাওয়াটাও মুশকিল ছিল। নম্রতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তখন আপনি পাশে ছিলেন না বলে পেরেছি। এখন আছেন, এখন আমার বিশ্রাম। আরফান হেসে নম্রতাকে সামনে টেনে নিয়ে বলল, রাগভিমান কমলে কাছে আসুন তো, জ্বর কমেছে কিনা দেখি। কাল এসেই আপনার অসুস্থতার কথা শুনে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। মা আমাকে দুটো থাপ্পড় মেরেছে গালে। আপনি বসুন, আমি আমার ব্যাগ নিয়ে আসি। প্রেশার মাপতে হবে। আরফান উঠতে নিতেই বিরক্ত চোখে তাকালো নম্রতা। এসব ডাক্তারি ফাক্তারি বন্ধ করুন তো। আমি এখন একদম সুস্থ। প্রেশার মাপতে হবে না। তার থেকে পাশে বসুন, সকাল দেখি। আরফান আগের জায়গাতেই বসে পড়ল। নম্রতার হাত নিজের হাতে নিয়ে বলল, আচ্ছা, এবার বলুন, মহারানী কি তার বেলিফুলের রাজ্য দেখে সন্তুষ্ট হয়েছে? এই রাজ্যে শুধু শ্যামলতার অধিকার। নম্রতা এবার আশেপাশে তাকালো। ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল,
ভীষণ সন্তুষ্ট। ঢাকা শহরে ছনের ঘর, ভাবতেই পারছি না। ডেকোরেশনটাও কি মারাত্মক। আরফান হুহা করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, এটা ছনের মতো দেখতে হলেও ছনের ঘর নয় নম্রতা। ইটের দেয়ালে ছনের মতো পেইন্ট করা হয়েছে। নম্রতা যেন আকাশ থেকে পড়ল। বোকা বোকা চোখে চেয়ে বলল, এটা ইটের দেয়াল, একদম বোঝা যায় না। সত্যি বলছি, তাহলে এই বাঁশগুলো কি? বিস্মিত চোখে চাইল নম্রতা। আরফান হেসে বলল, স্পেশাল পেইন্টার অ্যাপয়েন্ট করেছিলাম পেইন্ট করার জন্য। যেন আপনি যেমন চান ঠিক তেমনই হয়। আর এগুলোও বাঁশ নয়, স্বাভাবিক লোহার গ্রিল, বাঁশের মতো রং করা হয়েছে। নম্রতা অবিশ্বাস নিয়ে বাঁশের উপর হাত রাখল। নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল কুঁচকাল। বাঁশটা টিপে টিপে পরীক্ষা করার চেষ্টা করল। নম্রতার পাগলামতে শব্দ করে হেসে ফেলল আরফান। এখন তো অনেক সকাল, কুয়াশাও পড়েছে, তাই একদম বুঝতে পারেননি। কুয়াশা কেটে গেলে খেয়াল করলেই বোঝা যাবে। আমি তো ভেবেছিলাম একদম বিয়ের রাতে সারপ্রাইজ দিব আপনাকে, কিন্তু আপনি তো সব প্ল্যানই মাটি করে দিলেন। নম্রতা লাফিয়ে উঠে দাঁড়ালো। ঠোঁট ভর্তি অকৃত্রিম হাসি নিয়ে চারদিক দেখতে দেখতে বলল, বিয়ের পর আমরা এখানে থাকব। অবশ্যই। আপনিই না বলেছিলেন আমরা ছোট্ট একটা ঘর বাঁধব। ছনের ছাওয়া চাল থাকবে, ফাঁক গলে জ্যোৎস্না আসবে, একটা পোষাটিয়া থাকবে। দেখুন তো সব ঠিকঠাক আছে না? আপনি বারান্দার দোলনাটাতে বসলেই এক ঝাঁক জ্যোৎস্না এসে ঘিরে ধরবে। পোষাটিয়া আপনার সাথে কথাও বলবে। ওকে আমি কথা শেখাচ্ছি আজকাল। এত গাছ পেয়ে ঝিঝি পোকাদেরও দেখা মিলে মাঝে মাঝে। রাতে যখন আমি ফিরব তখন সারা ছাদের আলো নিভিয়ে হারিকেন জ্বালাব। জ্যোৎস্নার আর হারিকেনের আলো মিলেমিশে স্বর্গীয় এক আলো ছড়াবে। সেই আলোয় বসে একের পর এক গল্প করবেন। আমি মুগ্ধ হয়ে শুনব। চারপাশে থাকবে বেলি ফুলের তীব্র সুবাস। আরফানের কথাগুলো শুনেই আনন্দে দিশেহারা হয়ে পড়ল নম্রতা। সুন্দর একটা রাতের ছবি ভেসে উঠল চোখের পর্দায়। বুকের ভেতর চিনচিন করে উঠল দুঃখ দুঃখ সুখ। নম্রতা আনন্দে আত্মহারা হয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ডাকপিয়ন বাক্সটির কাছে গিয়ে কৌতূহল নিয়ে বলল, এটা কি? আরফান ঘাড় ঘুরিয়ে তাকালো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এটা চিঠি বাক্স। আপনার খুব ইচ্ছে ছিল না বিয়ের পরও আমরা চিঠি প্রেম করব? সেজন্যই এই ব্যবস্থা। আমাদের সাংসারিক জীবনে নানা বাধা সৃষ্টি হবে, রাগ হবে, অভিমান হবে, ভুল বোঝাবুঝিও হবে। সেই রাগ, অভিমান, অভিযোগ সবকিছু এই বাক্সটিতেই চালান করব আমরা। যখনই মন খারাপ হবে তখনই চিঠি লিখতে বসে যাবেন আপনার প্রেমিকের ঠিকানায়। ডাকবক্সের বাইরে আমাদের সম্পর্কটা আপনিময় হলেও ডাকবক্সের ভেতরের জীবনটা হবে তুমিময়। চিঠিতে আপনার স্বামী নয় প্রেমিক থাকবে, চির প্রেমিক। আরফানের দিকে চেয়ে তার কথা শুনতে শুনতাই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নম্রতার। চিৎকার করে বলতে ইচ্ছে করল, আমার এত সুখ কেন? আমার মানুষটা এমন পাগল কেন? এমন ভয়াবহ প্রেমিক কেন? নম্রতাকে কাঁদতে দেখে হাসল আরফান। ধীর পায়ে নম্রতার পাশে গিয়ে দাঁড়ালো। নম্রতাকে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, এখনই কাঁদছেন? আপনাকে আরো অনেক অনেক কাঁদানো বাকি শ্যামলতা। আমি আপনাকে কাঁদিয়ে কাঁদিয়েই ভালোবাসবো। এবার ডাকপিয়নটা খুলুন। কিছু আছে নিশ্চয়। আনন্দ, উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো নম্রতা। কাপা হাতে চিঠি বাক্সের দিকে হাত বাড়াতেই তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল ডাকপাখি, শ্যামলতা, শ্যামলতা। চিঠি, চিঠি। আরফান হেসে ফেলে বলল, ওর নাম ডাকপাখি। আপনাকে চিঠির কথা মনে করে দেওয়ার দায়িত্ব ওর। নম্রতার চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। নম্রতা নাক টেনে টেনে চিঠি বাক্স থেকে নীলখামে মোড়ানো এক চিঠি উদ্ধার করল। চিঠিটা মেলে ধরতেই দুই হাতে কোমর জড়িয়ে ধরে খোলা কাঁধে মুখ ডুবাল আরফান। নম্রতা কেঁপে উঠল। ধুরু ধুরু বুক নিয়ে দেখল দীর্ঘ এক চিঠি। গুটি গুটি অক্ষরে লেখা, এ শ্যামলতা, আমার প্রিয়তমা, আমার মিষ্টি কিছু অনুভূতি, আমার শূন্য ঘরের জ্যোতি। কোনো এক কাক ডাকা ভোরে হঠাৎ উপলব্ধি করেছিলাম তার প্রতি আমার জীবন মরণ ব্যাধি। তাকে ছাড়া শ্বাসকষ্ট, তাকে নিয়ে শ্বাসকষ্ট, তার প্রতিটি ভাবনায় আমার ভয়ানক শ্বাসকষ্ট। তখন ছোট্ট একটা মেয়ে ছিল সে, বুলবুলির বাচ্চাটির মতো চঞ্চল, আদুরে। কত অদ্ভুত অদ্ভুত যুক্তি তার।
কত অদ্ভুত তার স্বপ্ন। আমি তখন টগবগে যুবক, ভীষণ পোড়াকু ছাত্র, হাসপাতালের ইন্টার্নি ডাক্তার, ক্যারিয়ারের প্রতি ভীষণ ফোকাস, প্রেম ভালোবাসা দু চোখের বিষ। এমন একটা ধরাবাঁধা নিয়মমাফিক জীবনে কেমন দুষ্টুমি করেই ঢুকে পড়ল সে। আমি তাকে আটকাতে গেলাম, সে খিলখিল করে হেসে উঠল। আমি তাকে অবহেলা করতে গেলাম, সে টলমল অভিমানী চোখে চাইল। ব্যাস, আমার আজন্ম শ্বাসকষ্ট হয়ে গেল। আমি হেরে গেলাম। আমার এই ধরা বাঁধা জীবনটা সেই ছোট্ট মেয়েটার তরে মেলে ধরলাম, একটু স্বস্তি, একটু আরামের আশায়। কিন্তু সেই চঞ্চলা আমায় স্বস্তি দিল না। ছোট্ট শ্যামলতার চিঠির ভাঁজে কথার তোরে স্বস্তি নামক পাখিটা শ্বাসরোধ হয়ে মরেই গেল শেষ পর্যন্ত। আহা, কি অকাল মৃত্যু তার! ডাক্তারের ডাক্তারি উবে গেল। প্রেসক্রিপশনের পাতায় ঔষধের নাম মিলিয়ে গিয়ে গুটি গুটি অক্ষরে ভেসে উঠতে লাগলো আবেগময় চিঠি, তার টানা টানা অভিমানী চোখ। আমি এলোমেলো হয়ে গেলাম, মরে গেলাম। বিশ্বাস করো, সেই ছিল আমার প্রথম মৃত্যু। শ্যামলতার বিষে আকণ্ঠ ডুবে বিস্ময়কর স্বেচ্ছা মৃত্যু। তারপর একদিন হঠাৎ হারিয়ে ফেললাম তাকে। আমার শ্বাসকষ্ট বেড়ে গেল, পাগল হয়ে উঠলাম, ছটফট করে উঠল বুক। তারপর যেদিন ফিরে পেলাম, তার টলমল অভিমানী চাহনিতে স্তম্ভিত হলাম, ক্লান্ত হলাম। আমার শ্বাসকষ্টের মাত্রা সেদিন সহ্য ছাড়াল। আমি ভেসে গেলাম। তাকে কাছে পেলে বুক শুকিয়ে আসতে লাগলো। দূরে গেলে শুরু হতে লাগলো তীক্ষ্ণ বুক ব্যথা। তাকে আমি কি করে বুঝাই এই ক্ষণিকের বুক ব্যথায় কত সুখ, বেদনাম স্বস্তি। দিনের পর দিন দূরত্ব রেখে হঠাৎ তাকে কাছে পাওয়া, তার অভিমানী চোখ নেড়ে নেড়ে এক আকাশ অভিমান ছাড়া যে আমার কত প্রিয়। আজ বলতে দ্বিধা নেই, আমি তার পাগল প্রেমিক। তবে তার রূপ নয়, তার অভিমানী চোখ দুটোরই ভয়ানক প্রেমিক। আমি তার শরীরের মসৃণ বাঁক নয়, তার বাম পায়ের স্বর্গীয় তিলের প্রেমিক। তার ঠোঁটের রং হওয়ার থেকে কপালের টিপ হতে পারাটাই আমার প্রিয়। তাকে খুব কাছে টানার চেয়ে বুকের ভেতর স্থাপন করে প্রতিটি মুহূর্তে পাওয়া চিনচিনে সুখটাই আমার প্রিয়। তার নেশা ধরা যৌবন থেকে তার নেশা ধরা হাসি আমার বেশি প্রিয়। তাকে প্রকাশ্যে শতবার ভালোবাসি বলার চেয়ে চুপি চুপি নিরন্তর, নিরবিচ্ছিন্ন, বিশ্রামহীন ভালোবেসে যাওয়াটাই আমার প্রিয়। শুনো মেয়ে, সেই সর্বগ্রাসীকে বলে দিও, তার কাজল রাঙা চোখ দুটোতে আমার মৃত্যুও প্রিয়। শুনো, শুনছো শ্যামলতা? আমার তোমাকে নয়, তোমার অভিমানী চোখ দুটো খুব প্রিয়। তোমাকে এক সমুদ্র কাঁদিয়ে, এক পাহাড় অপেক্ষা করিয়ে, এক আকাশ সুখ দেওয়াটাই আমার ভীষণ প্রিয়। ইতি। তোমার সে। নম্রতা ব্যাকুল হয়ে কাঁদছে। আরফান আগের মতোই কাঁধে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। নম্রতা এবার ঘুরে দাঁড়ালো। চিঠিটা এক হাতের মুঠোয় রেখে দুই হাতে আরফানের গলা জড়িয়ে ধরল। ততক্ষণে কুয়াশা কেটে গিয়েছে। কয়েক ফালি রোদ এসে পড়ছে নম্রতার অগোছালো চুলে, মেটে রঙের টাইলসে মোড়ানো মেঝেতে। টাইলসগুলো রোদের কিরণে চকচক করছে। ডাক পাখি তারস্বরে চিঠি সংবাদ ঘোষণা করছে। আরফান নম্রতার থেকে থেকে কেঁপে উঠা শরীরটা নিজ বাহুতে আবদ্ধ করল। কানের কাছে মুখ নিয়ে খুব অসহায় কণ্ঠে বলল, এভাবে কান্নাকাটি করলে আপনার ব্যারিস্টার বাবা আমার নামে মামলা ঠুকে দিবে না, নম্রতা? তিনি নিশ্চয় ভাববে আমি আপনাকে ভয়াবহ অত্যাচার করছি। কান্নাকাটি বন্ধ করুন। আপনার ভয়ঙ্কর পিতামহাশয় এখনো আমার বাড়িতেই অবস্থান করছেন। যে কোনো সময় তার আগমন ঘটে যেতে পারে। নম্রতা কান্নারত অবস্থাতেই গরম চোখে তাকালো। নাক টেনে টেনে বলল, কি বললেন? আরফান হাসল। নম্রতাকে টেনে সোজা দাঁড় করিয়ে ভ্রু কুঁচকে তার মুখের দিকে চেয়ে রইল। সেকেন্ড কয়েক পর গম্ভীর কণ্ঠে বলল, বাহ, কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেললেও আপনাকে দেখতে সুন্দর লাগছে। ভয়ানক সুন্দর। কেউ এত সুন্দর করে কাঁদতে পারে জানা ছিল না। এখন থেকে আপনাকে আরো বেশি বেশি কাঁদাতে হবে। সেজন্য দুঃখিত নম্রতা। ধুর, ওসব কিছু নয়। সব মেয়েদেরই কান্নারত অবস্থায় সুন্দর লাগে। উপন্যাসে পড়েননি? উপন্যাসে পড়েছি কিন্তু বিশ্বাস করিনি। এখন তো আরও না। মেয়েদের কান্নারত অবস্থায় সুন্দর লাগে, কথাটা পুরোপুরি সত্য নয়। নম্রতা অসন্তোষ চোখে চাইল। চোখ মুছতে মুছতে বলল, তবে সত্য কি? সত্যটা হলো, আমরা আমাদের প্রিয় মানুষকে যেকোনো অবস্থায় সুন্দর দেখি। তাকে ঘিরে আমরা মুগ্ধ হতে পছন্দ করি বলেই সুন্দর দেখি।
আপনাকে কান্নারত অবস্থায় আজ প্রথম দেখছি তেমন কিন্তু না। আমাদের সাক্ষাতের প্রথম দিনও আপনি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। কিন্তু সেদিন আপনাকে বিন্দুমাত্রও সুন্দর বলে মনে হয়নি। মুগ্ধতা কাজ করেনি। বাংলাদেশের বাকি সব মেয়েদের মতোই লেগেছে, অ্যাভারেজ। মনে মনে অভদ্র, আনকালচার্ড বলে বিরক্ত হয়েছি। কিন্তু দেখুন, সেই আপনাকেই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলতে দ্বিধা হচ্ছে না। এর থেকে সুন্দর কেউ হতে পারে, আমার মন বিশ্বাস করবে না। বিশ্বাস করতে চাইও না। সব মেয়েদেরই কান্নারত অবস্থায় সুন্দর লাগলে নিশ্চয় সেদিনও আপনাকে ভুবনমোহিনী রূপবতী লাগত। লাগেনি তো? সব আসলে দৃষ্টিকোণের ওপর নির্ভর করছে। এছাড়া কিছু না। নম্রতার কান্না থেমে গেল। সে সব কথাগুলো সাইডে রেখে দুটো শব্দকে কেন্দ্র করেই আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। আপনি আমাকে অভদ্র, আনকালচার্ড ভেবেছিলেন। আমি অভদ্র। আরফান কিছুটা অপ্রস্তুত বোধ করল। পরক্ষণেই হেসে খ্যাপাটে নম্রতাকে কাছে টেনে দুই বাহুর চাপে বুকের সাথে পিষ্ট করে বলল, সেই অভদ্র মেয়েটা ভবিষ্যতে এসে আপনি হবেন, সেটা তো জানতাম না নম্রতা। তেমনটা জানলে কখনোই অভদ্র ভাবতাম না। পৃথিবীর সবচেয়ে ভদ্র মেয়ে ভেবে মুগ্ধ চোখে চেয়ে থাকতাম। অমন ভয়ানক খামুচিগুলো আরো 10-12টা খেয়ে নিতাম অবলীলায়। কথাগুলো বলে কৌতুক হাসল আরফান। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি ফাজলামো করছেন। আরফান নিঃশব্দে হাসল। নম্রতার কপালে টুপ করে একটি চুমু খেয়ে নিয়ে বলল, আচ্ছা আর ফাজলামো করব না। এবার আদর করব। কোনো এক বিদ্বান ব্যক্তি বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলেই টুপ করে চুমু খেয়ে ফেলতে হয়। এই মুহূর্তে আপনিই সবচেয়ে রূপবতী নারী। আমার উচিত আপনাকে টুপ করে চুমু খেয়ে ফেলা। আসুন, চুমু খাবো। নম্রতা হতভম্ব চোখে চাইল। আরফানের ঠোঁটের কোণে চাপা হাসি। নম্রতাকে আরেক দফা বিস্মিত করে দিয়ে বাস্তবিকই ঠোঁটের কোণে গভীর এক চুমু বসিয়ে দিল আরফান। ভীষণ ব্যক্তিগত সময়ে চলে আসায় আমি একদমই দুঃখিত বোধ করছি না। এমন এক আকস্মিক কণ্ঠে ঘনিষ্ঠতায় ভাটা দিয়ে পাশ ফিরে তাকালো তারা। নিদ্রা বাইরে রাখা টেবিলে ঠেস দিয়ে নির্বিকার দাঁড়িয়ে আছে। চোখে মুখে উজ্জ্বল চঞ্চলতা। হাত দুটো খেলা করছে খোলা চুলে। প্রতিমার মতো সুন্দর মুখটিতে নরম রোদের আলো। এমন ব্যক্তিগত মুহূর্তে নিদ্রার উপস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নম্রতা। লজ্জায় ছটফট করে উঠল চোখের দৃষ্টি। আরফানের মাঝে কোনোরকম অপ্রস্তুতভাব দেখা গেল না। সে খুব স্বাভাবিকভাবেই নম্রতাকে ছেড়ে দাঁড়ালো। হেসে বলল, কিন্তু তোমার দুঃখিত হওয়া উচিত ছিল, নিদু। নিদ্রা ভ্রু উঁচিয়ে বলল, তা কেন হবে? দুঃখিত তো উল্টো তোমাদের হওয়া উচিত। শুধুমাত্র তোমাদের জন্য সকাল সকাল খুবই লজ্জাজনক এক দৃশ্য দেখে ফেলেছি আমি। আমার এখন ভীষণ লজ্জা লজ্জা লাগছে। নিদ্রার চোখে মুখে লজ্জার লেশমাত্র খুঁজে পেল না নম্রতা। মোমের মতো ফর্সা মুখে ঠোঁট ভর্তি হাসি নিয়ে নিরন্তর বলে চলল নিদ্রা, আমি তো ছুরোছুরিকে খুঁজতে এসেছিলাম। আমরা ভেবেছি সে হারিয়ে গিয়েছে। যেমনটা স্নিগ্ধা আপুর ক্ষেত্রে হয়েছিল। হঠাৎ, হাওয়া। আরফান জবাব দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে মৃদু হাসল। এই বোনটির সাথে কথায় পেরে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠেছে আজকাল। নাস্তার টেবিলে বসে নম্রতাকে সরাসরি প্রশ্ন করলেন আরফানের মা, তোমার আর নিষ্প্রভের বিয়ের কথা চলছে সুপ্রলতা। তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়? নম্রতা চোখ তুলে তাকালো। ফট করেই বলে ফেলল, ভীষণ পছন্দ হয়। মেয়ের নির্লজ্জতায় হতবাক হয়ে গেলেন মেহরুমা। স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। যার অর্থ, দেখেছ। মেয়েদের মাথায় তুলে কি রকম নির্লজ্জ বানিয়েছ, দেখেছ। নুরুল সাহেব স্ত্রীর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে খাওয়ায় মনোযোগ দিলেন। আরফানের ঠোঁটে তখন লজ্জামাখা মৃদু হাসি। মা আরফানের দিকে চেয়ে কৌতুক কণ্ঠে বললেন, কি রে, মেয়েটাকে পছন্দ হয়? আমার আর নিদ্রার তো খুব পছন্দ। বিয়ে করবি তাকে? আরফান মাথা নিচু করে হেসে ফেলল। জবাব দিল না। মেহরুমা মনে মনে হায় হায় করে উঠলেন, পুরুষ মানুষ হয়েও ছেলেটা কি লাজুক, ভদ্র। আর তার মেয়েটা, ইয়া মাবুদ, কি হবে এই মেয়ের? ধানমন্ডির ছোট্ট একটা কফি শপে গম্ভীর মুখে কফি কাপে চুমুক দিচ্ছে আরফান। চারদিকে পড়ন্ত বিকেলের হলদে আলো। আরফান বিরক্ত চোখে ঘড়ি দেখল 5টা 24। ছেলেটা এখনো আসছে না। মুহিব সামনের চেয়ারটাতেই মন খারাপ করে বসে আছে।
কফি ঠান্ডা হচ্ছে, চুমুক দিতে ইচ্ছে করছে না। সেই ছোট্ট একটা কাহিনীকে কেন্দ্র করে এত বছর পর তার খুব মন খারাপ লাগছে। ছাত্র জীবনে আরফানের পেছনে ছায়ার মতোই লেগে থেকেছে সে। বিপদে আপদে ছোট ভাইয়ের মতো সাহায্য পেয়েছে। সেই বড় ভাইয়ের বিশ্বাসটা ধরে রাখতে না পেরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে প্রতিটি মুহূর্ত। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, আরফান তার সাথে রাগারাগি করেনি, চোখ গরম করে তাকায়নি। তার চাহনিতে ছিল তীব্র বিতৃষ্ণা। সময়টা ঘুরিয়ে দেওয়ার পদ্ধতি থাকলে অবশ্যই ব্যাপারটা ঘুরিয়ে দিত মুহিব। অতীতে গিয়ে চট করে নিজের ভুলটা শুধরে নেওয়া যেত। মুহিবের ভাবনার মাঝেই ভেতরে এলো 27-28 বছরের বেটে খাটো এক যুবক। চারকোনা মুখটিতে স্বাভাবিকের তুলনায় বড় দুটো চোখ। মুহিব তাকে ইশারা করতেই কাছাকাছি এসে চেয়ার টেনে বসল। আরফানকে দেখে খানিক চমকাল। আরে আরফান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরফান শীতল চোখে তাকালো। কফি কাপে শেষ চুমুক দিয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম। তোমার নাম সাব্বির না? সাব্বির খানিক অপ্রস্তুত ভাব নিয়ে বলল, জি ভাই। মুহিব অধৈর্য কণ্ঠে বলল, দেখ সাব্বির, ডিরেক্ট কথায় আসি। প্রায় 5 বছর আগে তোরে একটা চিঠি দিছিলাম লাইব্রেরি রাখার জন্য। চিঠিটা গেল কই? সাব্বিরের মুখটা খানিক ফ্যাকাশে হয়ে গেল। মৃদু কেশে হাসার চেষ্টা করে বলল, চিঠি? আরে অতদিন আগের কথা আজ হঠাৎ? আমি তো। আরফান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভীষণ আত্মবিশ্বাস নিয়ে বলল, দেখো সাব্বির, আমরা কিন্তু জানি তুমি চিঠিটা বইয়ে রাখুনি এই ব্যাপারে শিওর হয়েই তোমাকে ডেকে পাঠানো হয়েছে, তোমার মুখ থেকে সরাসরি সবটা শোনার জন্য। বলো সাব্বির, কাজটা কেন করলে? পুরো কথাটা আন্দাজে বললেও সাব্বিরের চেহারার রং উড়ে গেল যেন। আরফান বুঝে ফেলল, ছুরি একদম সঠিক জায়গায় লেগেছে। সাব্বির জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিল। পরমুহূর্তেই আরফানের শান্ত দৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, সরি ভাই, আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। মুহিব যেদিন চিঠিটা দিল সেদিন গ্রন্থাগারে গিয়েছিলাম আমি। তবে বই পড়ার জন্য নয়, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমাদের মনোমালিন্য চলছিল প্রায় সপ্তাহখানিক। আমাদের ব্রেকআপটা সেদিনই হয়ে গেল। মন মেজাজ খারাপ থাকায় চিঠির কথা বেমালুম ভুলে গেলাম। এক চোটে মনে পড়ল মুহিবের ফোন পাওয়ার পর। তখন অলরেডি 3 দিন কেটে গিয়েছে। চিঠিটা কোথায় রেখেছি তারও কোনো হদিশ নেই। বেশ খুঁজে টুজে বের করে পরের দিন যখন গ্রন্থাগারে গেলাম তখন দেখি গ্রন্থাগার বন্ধ। মুহিবকে আগের দিনই বলে দিয়েছিলাম চিঠিটা ঠিক জায়গায় রাখা হয়েছে। তাই আর ব্যাপারটাকে তত গুরুত্ব দিইনি। বাসায় ফিরে চিঠিটা ফেলে রেখেছিলাম ড্রয়ারের এক কোণায়। এতগুলো বছরে একবারও চিঠিটার কথা মনে পড়েনি আমার। মনে পড়ার মতো কিছু ছিল না। আরফান শান্ত কণ্ঠে বলল, চিঠির কথা তুমি ভুলে গেলে তোমার ড্রয়ার থেকে চিঠিটা সেই মেয়ের কাছে পৌঁছালো কিভাবে? তুমি নিজেই দিয়েছ নিশ্চয়। কাজটা ঠিক করনি। সাব্বির চমকে উঠল। ব্যস্ত হয়ে বলল, না ভাই, আমি নিজে দিই নাই, বিশ্বাস করেন। আপনাকে যে ফোন দিয়েছিল ওর নাম পুতি। আমার খালাতো বোন। আমার বোন আর পুতি হঠাৎ কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে যায়। চিঠিটা এখনো ড্রয়ারে আছে তাই তো মনে ছিল না আমার। ওরা যে আপনার সাথে ফোনে ফাজলামো করছে সেটাও জানতে পেরেছিলাম 2-3 দিন পর। ছোট মানুষ, ফ্যান্টাসি বেশি। আর আপনার গলার আওয়াজও সুন্দর তাই। কথাটা বলে মাথা নিচু করে ফেলল সাব্বির। মিনমিন করে বলল, সরি ভাই। মুহিব রাগান্বিত কণ্ঠে বলল, ছোট মানে কি? ফিডার খায়? কোন ক্লাসে পড়ে তোর বোন? এবার টেনে উঠল দুজনই। আরফান হতভম্ব চোখে চেয়ে রইল। 10ম শ্রেণীর বাচ্চা মেয়ে তার সাথে ফাজলামো করেছে। কি আশ্চর্য! এই মেয়েগুলো তো তার থেকে জন্মকর্মেরও ছোট। আরফান কোনো কথা খুঁজে পেল না। বোবা দৃষ্টিতে চেয়ে রইল সাব্বিরের মুখে। লাস্ট 2 দিন বেশ কিছু আপত্তিকর কথা বলেছিল মেয়েটি। এসব বাচ্চা মেয়ের মুখে এসব কথাও সম্ভব? মুহিব একাধারে গালিগালাজ করে চলেছে। আরফানের মাথায় দপদপ করছে রাগ। আরফান শক্ত কণ্ঠে বলল, তোমার বোনটা সামনে থাকলে গাল বরাবর একটা চর বসাতাম সাব্বির। বোনকে শালীনতা শেখাও। কারো অনুভূতিকে অপমান করার মতো বিশ্রী অপরাধ আর কিছু হতে পারে না। রাতে অন্তু বাড়ি ফিরেই গলা উঁচিয়ে ডাকল, নীরা, 1 কাপ চা। নীরা রান্নাঘরে ছিল।
তখন প্রায় 11টা বাজে। শাশুড়ি মা রান্নাঘর গোছানোর দায়িত্বটা নীরার কাছে গুছিয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছেন মাত্র। নীরা চুপচাপ চুলায় চা বসাল। জাহানারা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই বিস্ময় নিয়ে নিজের ঘরের দিকে তাকালো নীরা। এই সময়ে চা? রাতের খাবারের আগে চা খায় কেউ? নীরা বিস্ময়াভাব নিয়েই ঘরে গেল। চায়ের কাপটা টেবিলের উপর রাখতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অন্তু। তোয়ালেতে চোখ মুখ মুছে নীরার সামনে দাঁড়াতেই নীরার মনে হলো অন্তুর স্বাস্থ্য কিছু বেড়েছে। চোখে মুখে সুস্বাস্থ্যের লক্ষণটা দৃঢ় হয়েছে। নীরা শুনেছিল বিয়ের পর মেয়েদের স্বাস্থ্য হয়, রূপবতী হয়। তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হলো কেন? অন্তু টেবিলের ওপর থেকে একটা নোট খাতা এনে নীরার হাতে দিল। চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে বলল, পড়াশোনা একেবারে বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে নাকি মাথায়? পড়াশোনা করতে তো দেখি না। ফাইনালে লাড্ডু পেলে নমু আর নাদিম আমারে গালি দিতে দিতেই মেরে ফেলবে। ওদের বদ্ধমূল ধারণা আমি তোকে ভয়াবহ অত্যাচার করি। গিয়ে ফ্রেশ হও, তারপর নোট নিয়ে পড়তে বসো। পরীক্ষার হলে হাজবেন্ড হিসেবে কোনো বেনিফিট আশা করিস না। আমি তোকে কিচ্ছু দেখাবো না। লাস্ট পরীক্ষায় তুই আমার সাথে যে বাটপারি করছিস আমি কিন্তু ভুলি নাই। রিভেঞ্জ। নীরা হতভম্ব চোখে চেয়ে রইল। পরীক্ষায় সে নিজে লিখে শেষ করতে না পারলে নীরার কি দোষ? নীরা তো দেখিয়েছিলি। দেখাতে 5 মিনিট দেরি হয়েছিল এই যা। 5 মিনিটে কি এমন হয়? নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, খাবার দিয়ে আগে। রাতের খাবার? অন্তু বিরক্ত কণ্ঠে বলল, আমার খাবার আমি নিয়ে খেতে পারবো। আম্মা জেগে না থাকলেই হলো। তুই খেয়েছিস? নীরা চোখ তুলে তাকালো। অন্তু বুঝে ফেলল নীরা খায়নি। এই মহিলার বরের প্রতি প্রচুর প্রেম। একা একা খেতে বসলে তার গলায় আটকায়, পাকস্থলিতে আটকায়, হজমেও আটকায়। অন্তু নীরাকে ধমকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজেই গেল রান্নাঘরে। যাওয়ার আগে হুমকি দিয়ে বলল, খবরদার ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরবি না। আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে কিন্তু এই জীবনে আর পড়া টরা তোর হবে না। নীরা স্তব্ধ চোখে চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। জীবনে পানি ঢেলে না খাওয়া ছেলে নিজেই আজ প্লেট পরিষ্কার করল। রান্নাঘরের জিনিসপত্র যতটুকু পারা যায় গুছানোর চেষ্টা করে খাবার নিয়ে রওনা দিল ঘরে। নীরা ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়েছে। গায়ে তার গোলাপি রঙের পাতলা শাড়ি। অন্তু কপাল কুঁচকে চেয়ে রইল। এই মেয়ের সমস্যা কি? ইচ্ছে করে এমন ব্যবহার করে নাকি তার সাথে? যা নিষেধ করবে তাই পড়ে পড়ে সামনে এসে যাবে বারবার, বেয়াদব। অন্তু খাবার নিয়ে বিছানায় বসল। নীরাকে বসতে ইশারা করে বলল, এখানে বসে এবং মাঝারি আওয়াজে পড়। আমার কান পর্যন্ত যাওয়া জরুরি। পড়ে মনে থাকছে না, শুনলে মনে থাকবে। স্পষ্ট, সুন্দর করে পড়বি। এখন হা কর। নীরা হ করল। খাবার কিছুটা চিবিয়ে নিয়ে মোটামুটি জোরে পড়ার চেষ্টা করল। অন্তু নিজেও খেলে এবং মনোযোগ দিয়ে শুনল। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো অন্তু। তারপর ফিরে এসে শটান নীরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। নীরা বেশ মনোযোগ দিয়েই পড়ছিল। অন্তুর এহেন কাজে কিছুটা চমকে তাকালো। নীরার হাতের নোটটা ছিনিয়ে নিয়ে টেবিলের উপর ছুঁড়ে মেরে বলল, বহু পড়ছিস। আর পড়া লাগবে না। শাড়ি পরতে মানা করেছিলাম, পরেছিস। মনকে বলেছিলাম ডিস্ট্রেক্ট হোস না, হয়ে গিয়েছে। কেউ কথা শুনেনি, কেউ কথা রাখেনি। এখন কিচ্ছু করার নেই। নীরা হেসে ফেলল। অবচেতন মনেই ডান হাতটা রাখল অন্তুর চুলে। নীরার শাড়ির আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে হঠাৎই বলল অন্তু, এই নীরু, শিপনকে চিনিস? ফিজিক্স ডিপার্টমেন্টের ছেলেটা। দুর্দান্ত বিতর্ক করত যে। মনে আছে? নীরা একটু ভেবে বলল, হ্যাঁ। হ্যাংলা পাতলা ফর্সা মতন না? আমাদের এক জুনিয়রের সাথে বোধহয় প্রেম ছিল ওর। নমু বলেছিল একবার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। প্রেম ছিল কি? বিয়ে করে ফেলেছে ওরা। পালিয়ে বিয়ে। আমাদের বিয়ের 4-5 মাস আগেই বিয়ে করেছে। শপিনের সাথে দেখা হয়েছিল আজ। এত ভালো একটা স্টুডেন্ট। অলওয়েজ টপ করত। অনার্স, মাস্টার্সটা কমপ্লিট করলেই লেকচারার হয়ে যেতে পারত। মাত্র 2 বছরের অপেক্ষা। এর মধ্যেই একটা স্ক্যান্ডেল করল। বিয়ে তো করেছেই, বউ নাকি প্রেগন্যান্ট। 6 মাস চলে। টিউশনিও নাই। খরচ জোগাতে হিমশিম খেয়ে গার্মেন্টসে চাকরি নিয়েছে এবার। পরীক্ষাও খারাপ করেছে। দুটোতে ব্যাকলগ। ক্যারিয়ারটা একদম শেষ। ব্যাপারটা শুনেই মন খারাপ হয়ে গেল।
নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই পালিয়ে বিয়ের প্রয়োজন কি ছিল? ভীষণ বিপদে পড়ে গিয়েছে বেচারা। মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অলমোস্ট। শপিংকে নিয়ে ভীষণ পসেসিভ সে। পাগলামো করছিল, মরে টরে যাবে। আমার কথা হলো, বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? ক্যারিয়ারটা শেষ করলো। অত কিছু কি খেয়াল থাকে? অন্তু অসন্তোষ কণ্ঠে বলল, থাকবে না কেন? এখন বাচ্চার ভবিষ্যতেরই বা কি হবে? এক্সিডেন্টালি হলেও তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। একটা নতুন জীবন। নীরা দীর্ঘশ্বাস ফেলল, উত্তর দিল না। অন্তুর অনবরত বলে যাওয়া কথাগুলো শুনে চলল এক মনে। তারপরের দিনগুলো খুব দ্রুত কাটল তাদের। ভার্সিটিতে শুরু হলো সেমিস্টার ফাইনাল। পরীক্ষার হলগুলো একই থাকলেও প্রত্যেকবারের মতো একে অপরকে ফোন দিয়ে অযথা চিন্তা ঝাড়া হলো না। লাইব্রেরি বসে নোট বানানো হলো না। হৈহুল্লোড় হলো না। আড্ডার সময় হলো না। পরীক্ষার হলে একটু আধটু দেখা, একটু আধটু দৃষ্টি বিনিময় হতে লাগলো শুধু। পরীক্ষা শেষে ক্যান্টিনে বা টিএসসিতে বসা হলো না। ঘন্টার পর ঘন্টা গান, আড্ডা দেওয়া হলো না। সবাই ব্যস্ত তখন নিজ নিজ জীবন গতিতে। অত আড্ডার সময় কই? নীরার সংসারে বিস্তর কাজ, দুদণ্ড বসার সময় কই? অন্তুর টিউশনি, চাকরির পড়া, নম্রতার বিয়ে নিয়ে তরজোর, আরফানকে সময় দেওয়ার তারা। নাদিম নিজের মতো ছন্নছাড়া, উদাসীন। শাইন ততদিনে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছে। ছোঁয়ার জন্য রেখে গিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যস্ততা। দেশ থেকে পত্রপাঠ বিদায় নেওয়ার আগে একটা প্রিপারেশন আছে না? এত ব্যস্ততার মাঝে বন্ধুত্বের বিকেলগুলো হয়ে উঠল নিঃসঙ্গ, রঙহীন, ফিকে। ক্যান্টিন, লাইব্রেরির চেয়ারগুলো পড়ে রইল ফাঁকা, উদাসীন। কেটে গেল একের পর একদিন। হারিয়ে গেল উচ্ছলতা। মলিন হলো হাসি। কমে গেল দুঃখ সুখ ভাগাভাগি গল্প। পরীক্ষাটাও ফুরিয়ে গেল। শেষ হয়ে গেল ভার্সিটি জীবনের দীর্ঘ 4 বছর। ফুরিয়ে এলো কি তবে দীর্ঘ বন্ধুত্বের গল্প? শাহবাগ পার্কের এক বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে আছে নাদিম। গায়ে ঢিলাঢালা টি শার্ট, পিঠে ঝুলন্ত গিটার, বাম হাতে বাদামের ঠোঙ্গা। নাদিম অগোছালো চুলগুলো গোছাতে গোছাতে হাই তুলল। আশেপাশে বৃদ্ধ, বাচ্চা, যুবতীদের ভিড়। বেশ কিছু প্রেমী যুগলও চোখে পড়ার মতো। নাদিম কৌতূহলী চোখে রাস্তার ওপাশে তাকিয়ে আছে। লাল টকটকে শাড়ি পরা মেয়েটা ক্ষেপে আছে প্রায় ঘণ্টাখানেক। নিরীহ প্রেমিক অসহায় মুখে রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে। চেষ্টা কাজে আসছে না। নাদিম আগ্রহ নিয়ে শেষটা দেখার অপেক্ষায় রইল। অপেক্ষা শেষ হচ্ছে না। মেয়েটির রাগ ভাঙছে না। নাদিম বিরক্ত ভঙ্গিতে বাদাম মুখে নিল। খোসা সমেত বাদাম চিবোতে চিবোতে আবারও তাদের দিকে তাকালো। নাদিমের কোনো ব্যস্ততা নেই। প্রেমিকের রাগ ভাঙানোর ঘটনাটা আরও ঘণ্টাখানেক দেখা যেতে পারে। তারপর ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসেব করে তাদেরকে চমকে দেওয়া যেতে পারে। নাদিম যদি মেয়েটির রাগ ভাঙার সাথে সাথেই গিয়ে বলে, আপু, আপনি ঠিক 1 ঘন্টা 20 মিনিট 53 সেকেন্ড রেগেছিলেন। রাগ স্বাস্থ্যের জন্য ভালো। আপনার উচিত বেশি বেশি রাগ করা। তাহলে কি মেয়েটি চমকে তাকাবে না? নাদিমের ভাবনার মাঝেই চট করে কান ধরে ফেলল ছেলেটি। এমন জনসমাগম রাস্তায় 2-1 বার উঠবসও করে ফেলল সে। ঠিক সেই সময়ই রাস্তার পাশে এসে দাঁড়ালো লাল রঙা মার্সিডিস। প্রেমীযুগল গাড়ির আড়ালে হারিয়ে গেল। নাদিম তখন ভয়ানক বিরক্ত। গাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসা মানবীকে দেখেও বিরক্তি কাটল না। মেয়েটিকে আজ বড় বড় লাগছে। লাগারই কথা, মৌসি এখন বড় হয়েছে। অনার্স পড়ুয়া কোনো মেয়েকে পিচ্ছি বলা যায় না। ভার্সিটির ফটকে পা দিতেই মেয়েদের মধ্যে পিচ্ছি বলবি তো কেটে ফেলবো ধরনের মনোভাব চলে আসে। চালচলনে দেখা যায় বিস্তর তফাত। মৌসির চালচলনেও বিস্তর পরিবর্তন চোখে পড়ছে। মেয়েটি আজ শাড়ি পরেছে। গোলাপি আর সাদার মিশেল শাড়িতে মৌসিকে ভয়াবহ সুন্দর লাগছে। সারা গাজুড়ে নারীত্বের সাথে সাথে ফুটে উঠেছে তীব্র সপ্রতিভ ভাব। দৃষ্টিতে তীক্ষ্ণ আত্মবিশ্বাস। মৌসি গুটি গুটি পায়ে নাদিমের পাশে এসে দাঁড়ালো। নাদিম সুন্দর করে হাসল। পাশের জায়গাটুকু দেখিয়ে বল, এখানে বসতে সমস্যা? মৌসি জবাব না দিয়ে চুপচাপ বসে পড়ল। নাদিম হেসে বলল, কেমন আছো মৌসি? মৌসি জবাব দিল না। নাদিম অবাক হয়ে খেয়াল করল, তীক্ষ্ণ আত্মবিশ্বাসী মেয়েটির চোখ জলে টলমল করছে। মৌসি কান্না আটকানোর চেষ্টা করছে।
চেষ্টা সফল হচ্ছে না। নাদিম চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো। মৌসিকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে বলল, শুনলাম জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছ। জিওলজি ভালো সাবজেক্ট। অল দ্য বেস্ট। মৌসি তাচ্ছিল্য নিয়ে বলল, বাহ, আমার খবরও রাখেন নাকি আজকাল? নাদিম হাসল। বাদাম খাবে? মৌসি নিষ্পলক চেয়ে রইল, হ্যাঁ না কিছু বলল না। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার সম্পর্কে তোমার ধারণা কি মৌসি? কতটুকু জানো আমায়? এই প্রশ্ন করতে ডেকেছেন? উহু, গল্প করতে ডেকেছি। দীর্ঘ গল্প। সেই গল্পের সূচনা এই প্রশ্ন দিয়ে। আপাতত প্রশ্নের উত্তরটা দাও। মৌসি কয়েক সেকেন্ড চুপ করে রইল। নাদিমের দিকে চেয়ে নির্দ্বিধায় বলল, আমার জানার পরিধি খুব সীমিত। সেই সীমিত জানার মাঝে দুটো বাক্যেরই একচ্ছত্র আধিপত্য। এক, আমার আপনাকে ভীষণ দরকার। দুই, আপনাকে আমার চাই। মৌসির উত্তরে হেসে ফেলল নাদিম। আকাশের দিকে চেয়ে ভীষণ মজার গল্প বলছে এমন ভাব নিয়ে কথা শুরু করল। সাইকোলজির দিক থেকে চিন্তা করলে আমার বাবা আদিব হোসেন ছিলেন একজন মানসিক রোগী। কিন্তু আমার দৃষ্টিতে তিনি চমৎকার একজন মানুষ। তার কাছে জীবনের সবগাটাই ছিল ভিন্ন রকম। অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। নামের পাশে ডক্টর শব্দটা জ্বলজ্বল করলেও তার সম্মানীয় কোনো জীবিকা ছিল না। তার একমাত্র কাজ ছিল যাযাবরের মতো ঘোরাঘুরি করা। এই রহস্যময় পৃথিবীর যতটা পারা যায় দেখে নেওয়া। এই পৃথিবীর মানুষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। তাদের ভেতরকার রহস্যগুলো যতটা পারা যায় জেনে ফেলা। বাবা প্রচণ্ড উদাসীন ছিলেন। সেই সাথে প্রচণ্ড বুদ্ধিমানও। তার উদ্ভট কর্মকাণ্ডের অধিকাংশেরই স্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নেই। অনেক ভেবেও ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। বাবা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। কিন্তু তার পরিবারটা কোথায়? তাদের পরিচয় বা কি ছিল? তার কোনো হদিশ আমি পাইনি। বাবা নিজের সম্পর্কে বলতে পছন্দ করতেন না। তিনি এমন ধরনের মানুষ ছিলেন, যে কিনা নিজের ইচ্ছের বাইরে একটা আঙ্গুলও নাড়তেন না। কথা বলতেন কম। চাহনি ছিল আকর্ষণীয়। আমার মা হঠাৎ এই অদ্ভুত, উদাসীন মানুষটাকেই ভালোবেসে ফেললেন। শুধু ভালোবেসেই থামলেন না, রীতিমতো পাগলামো শুরু করলেন। এক অপরিচিত যুবকের প্রতি মায়ের এমন পাগলামোতে বিপাকে পড়ে গেলেন নানাজান। আদরের কন্যাকে শান্ত করতে গ্রামে বেড়াতে আসা সেই অপরিচিত যুবককে ধরে আনলেন বিয়ে পড়াবেন বলে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বাবা রাজি হয়ে গেলেন। যে মানুষটিকে পরিবার, বাবা মা, অর্থসম্পদ কোনো কিছুই বেঁধে রাখতে পারেনি, সেই মানুষটিকে ভালোবাসার পাগলামোতে বেঁধে ফেললেন মা। আর বাবাও স্বইচ্ছায় বাধা পড়লেন। ব্যাপারটা অদ্ভুত না? মৌসি মনোযোগ দিয়ে শুনছিল। নাদিমের প্রশ্নে খানিক থমকাল। ভ্রু কুঁচকে বলল, অদ্ভুত কেন হবে? ভালোবাসা দিয়ে বেঁধে ফেলা অসম্ভব কিছু নয়। আপনার বাবা নিশ্চয় ভালোবেসে ফেলেছিলেন। তাই? নাদিম হাসল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমিও একসময় এমনই ভাবতাম মৌসি। বয়স হলে বুঝতে পারলাম, আমার ভাবনাটা ঠিক হচ্ছে না। মা বাবাকে বেঁধে ফেলেছিল এই ভাবনাটা সঠিক নয়। বাবার মতো বুদ্ধিমান ব্যক্তিকে বেঁধে ফেলা যায় না। মাকে বিয়ে করার পেছনেও প্রচ্ছন্ন কোনো উদ্দেশ্য তার নিশ্চয় ছিল। বাবা তার জীবনটাকে একটা এক্সপেরিমেন্টের মতো দেখতেন। মা ছিলেন তারই একটা গিনিপিগ মাত্র। আমার ধারণা, তিনি মানুষের মস্তিষ্ক নিয়ে খেলতে পছন্দ করতেন। বাবা মার সংসার জীবন ছিল দীর্ঘ 14 বছর। এই 14 বছরে বাবাকে কখনো উঁচু গলায় কথা বলতে দেখা যায়নি। তার আচার-আচরণ বলতো তিনি মাকে ভালোবাসেন। কিন্তু বয়স হয়ে বুঝতে পারলাম, বাবা মাকে ভালোবেসেও ভালোবাসেনি। মাকে নিজের প্রতি আকৃষ্ট করেছিলেন। প্রচণ্ড ভালোবাসতে বাধ্য করেছিলেন। কিন্তু নিজে বাসেননি। তার কারণ হয়তো তিনি নারী ভালোবাসার শেষ পর্যায়টা দেখতে চাচ্ছিলেন। মৌসি অবাক চোখে চেয়ে রইল। হতভম্ব কণ্ঠে বলল, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কোনো মানুষ এই ছোট্ট একটা বিষয় নিয়ে এতগুলো বছর নষ্ট করবে না। কোনো মানুষ। আর আমার বাবা এক নয় মৌসি। উনি ছিলেন ভিন্ন রকম। একদম আলাদা। বাবা বিস্তৃত ভালোবাসায় বিশ্বাসী ছিলেন। নিজের ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়াই ছিল তার ভাবনা। কারো প্রতি কম বা বেশি নয়। আমি আর মিষ্টি বাবার সন্তান হওয়া সত্ত্বেও আমাদের প্রতি বিশেষ টান তার ছিল না।
তবুও আমাদের দুজনেরই প্রিয় ছিলেন বাবা। তার কারণ তার আকর্ষণ শক্তি। মৌসি অসহায় চোখে চেয়ে রইল। নাদিম মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আমি বোধহয় ব্যাপারটাকে কমপ্লিকেট করে ফেলছি। ঘটনা বর্ণনার ক্ষেত্রে উল্টোপাল্টা সমীকরণ টানছি। আচ্ছা, যেখানে ছিলাম, বাবা মার বিয়েটা একরকম অদ্ভুত ভাবেই হলো। নানাজান নিজের সম্পত্তির 2/3 মায়ের নামে লিখে দিয়ে সেই গ্রামেই তাদের থাকার জায়গা করে দিলেন। বাবা কোনো প্রতিবাদ করলেন না। বিয়ের 1 বছরের মাথায় আমি হলাম। দিনকে দিন বাবার প্রতি মায়ের ভালোবাসা বাড়তে লাগলো। সেই ভালোবাসা যখন শেষ পর্যায়ে গিয়ে পৌঁছালো তখন হঠাৎ একদিন 1 মাসের বাচ্চা কোলে বাড়ি ফিরলেন বাবা। আমার বয়স তখন 6 কি 7 বছর। বাবা বাচ্চাটাকে মায়ের কোলে তুলে দিয়ে বললেন, শি ইজ মাই ডটার। এর বাইরে আর একটি কথাও বললেন না। মায়ের ভালোবাসা, বিশ্বাস প্রচণ্ড এক ধাক্কা খেল। প্রথম কিছুদিন চিল্লাপাল্লা করে বাবার কোনরূপ প্রতিক্রিয়া না পেয়ে শান্ত হয়ে গেলেন। মিষ্টি অর্থাৎ বাবার মেয়ের ঠিকঠাক দেখাশোনা করতে লাগলেন। তার ঠিক 6-7 বছর পর কোনো এক দুপুর বেলায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করলেন মা। ফর্সা মা চোখের পলকে পুড়ে যাওয়া রক্তাক্ত লাশে পরিণত হলো। আমি আর বাবা তা চেয়ে চেয়ে দেখলাম। তার ঠিক 1 সপ্তাহ পর আমাকে আর মিষ্টিকে ফেলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন বাবা। তাকে কাছে পেলে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতাম, সত্যিই কি ভালোবেসেছিলে মাকে? কিন্তু সেই সুযোগটি নেই। বাবা কোথায় আছেন জানা নেই। বেঁচে আছেন কিনা তাও বলা যাচ্ছে না। মৌসি কোনো কথা খুঁজে পেল না। নাদিমের কোনো কথারই মর্মার্থ করতে পারা যাচ্ছে না। মাথার ভেতর এলোমেলো হয়ে প্যাচ লেগে যাচ্ছে সব। মৌসির ঘোলাটে দৃষ্টি দেখে ব্যাপারটা আঁচ করতে পারল নাদিম। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার মনে অনেকগুলো প্রশ্ন জাগছে নিশ্চয়। এই প্রশ্নগুলো আমার মনেও জেগেছিল খুব। বড় হওয়ার সাথে সাথে সেই প্রশ্নগুলোকে জিওয়ে রেখেছিলাম আমি। তার মাঝে কিছু উত্তর খুঁজে পেয়েছি। কিছু এখনো অস্পষ্ট, ঘোলাটে। বাবা মিষ্টিকে আনার 1 সপ্তাহ পরেই মায়ের অভিযোগ কমে এসেছিল। সংসারে ঝামেলা তেমন হতো না। তবুও মা আত্মহত্যা করল কেন? মিষ্টিকে বাড়ি আনার উদ্দেশ্যই বা কি ছিল? মিষ্টি কি সত্যিই বাবার মেয়ে ছিল? আমার বোন ছিল? এমন অনেক প্রশ্ন মাথায় ঘুরে বেড়াত আমার। তার কিছু উত্তর এখন আমার জানা। অনেকে বলে মা মানসিকভাবে স্টেবল ছিলেন না। মানসিক সমস্যার কারণেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। আমার ধারণা ব্যাপারটা সঠিক নয়। বাবা ধীরে ধীরে মাকে মৃত্যুর দিকে ধাবিত করেছেন। মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। আশার মার্ডার। মৌসি চমকে উঠল। নাদিম বলল, বিয়ের পর মাকে ভালোবাসার শেষ পর্যায়ে নিয়ে গিয়ে মিষ্টির মাধ্যমে এই ধাক্কাটা দেওয়া ছিল বাবার ইচ্ছেকৃত। শুধুমাত্র মায়ের প্রতিক্রিয়া দেখার জন্যই কোনো এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই মহিলার মাধ্যমে মিষ্টিকে জন্ম দেওয়াই ছিল বাবার উদ্দেশ্য, এছাড়া কিছুই না। তিনি অবৈধ সম্পর্ক বজায় রাখতে চাইলে মিষ্টিকে বাড়ি আনার প্রয়োজন ছিল না। মিষ্টির প্রতি দায়িত্ববোধ বা ভালোবাসা থেকে বাড়ি আনা হয়েছিল এমনটাও নয়। মিষ্টির প্রতি বাবার বিশেষ কোনো টান ছিল না। বাবার একমাত্র উদ্দেশ্যই ছিল মাকে প্রচণ্ড ধাক্কা দেওয়া এবং তার প্রতিক্রিয়া দেখা। মৌসি আর্তনাদ করে বলল, উনি কি পাগল? নাদিম হেসে ফেলে বলল, তোমাকে তো প্রথমেই বলেছি মৌসি। সাইকোলজির ভাষায় তিনি একজন মানসিক রোগী। মৌসি কোনো কথা খুঁজে পেল না। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলল। তোমাকে একটা ঘটনা বলি। তখন মিষ্টির 6 মাস বা 1 বছর চলছে। মা মিষ্টিকে খাওয়াচ্ছেন। হঠাৎ কি হলো জানি না, মা মিষ্টিকে ছুঁড়ে ফেললেন মাটিতে। মিষ্টি তারস্বরে কাঁদছে। তার কপাল কেটে রক্ত পড়ছে। বাবা বারান্দায় বসে পুরো ব্যাপারটা দেখলেন অথচ উঠে আসলেন না। আমি দৌড়ে গিয়ে মিষ্টিকে কোলে তুললাম। মা আশেপাশের সব কিছু ছুঁড়ে ফেললেন। তারপর থেকে শুরু হলো মায়ের এই হঠাৎ রেগে যাওয়ার সমস্যা। মিষ্টি যতই বড় হতে লাগলো, মায়ের এই সমস্যা বাড়তে লাগলো। মিষ্টির দিকে চেয়ে হঠাৎই তিনি রেগে যান। চিল্লাচিল্লি করেন। বাবার দিকে এটা ওটা ছুঁড়ে মারেন। তারপর হাউমাউ করে কাঁদেন। বাবা কোনো প্রতিবাদ করতেন না। মায়ের দিকে শান্ত চোখে চেয়ে থাকতেন। সেই ছোট্ট বেলায় মায়ের প্রতি খুব ক্ষোভ জন্মাতো আমার। ভীষণ নিরীহ বাবার উপর এই অত্যাচারে ভয়াবহ রাগ লাগতো।
কিন্তু এই এত বছর পর ধীরে ধীরে বুঝতে পারলাম মায়ের সেই মানসিক বিপর্যয়ের কারণটা ছিলেন স্বয়ং বাবা। মিষ্টির চেহারা দেখতে বাবার মতো। তার দিকে চাইলেই বুঝে ফেলা যায় সে আদিব হোসেনের মেয়ে। মা মিষ্টির দেখাশোনা করতেন ঠিক, কিন্তু মিষ্টির বেড়ে ওঠার সাথে সাথে তার চেহারায় বাবার স্পষ্ট ছাপটা মেনে নিতে পারতেন না। বাবার প্রতি মায়ের প্রচণ্ড ভালোবাসা আর বাবার বিশ্বাসহানি মিষ্টির মুখটা দেখলেই মনে পড়ে যেত একের পর এক। বাবাও হয়তো এমনটাই চাইতো। মায়ের মন ও মস্তিষ্কের যুদ্ধের শেষটা দেখায় ছিল বাবার উদ্দেশ্য। মায়ের ধৈর্য শক্তির শেষটা ঠিক কোথায়? মানুষ ঠিক কতটা সহ্য করতে পারে? সহ্য শক্তির পরিমাণ কত? বাবার এমনই কিছু উত্তরের প্রয়োজন ছিল। শারীরিক দিক থেকে অত্যাচার না করলেও এই ছিল বাবার দেওয়া তীব্র মানসিক অত্যাচার। মা প্রতিনিয়ত কতটা অত্যাচারিত হয়েছে বুঝতে পারছো? মৌসির মাথা ধোপধপ করছে। সে এক হাতে কপাল চেপে ধরে বলল, আপনার মা উনাকে ছেড়ে দেননি কেন? উনার তো বাবার সাপোর্ট ছিল। তিনি চাইলেই তাকে ছাড়তে পারতেন। তুমি হয়তো মায়ের ভালোবাসার তীব্রতাটা বুঝতে পারোনি মৌসি। আমি তোমাকে বলেছি, মা বাবাকে প্রচণ্ড ভালোবাসতো। এটাই বাবার এক্সপেরিমেন্টের কেন্দ্রবিন্দু ছিল। মা এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে বাবাকে ছেড়ে দেওয়া বা আঁকড়ে ধরা কোনোটাই তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। মস্তিষ্ক ও মনের ভয়াবহ যুদ্ধ নিয়েই কেটেছে তার 7টা বছর। মৌসি দুই হাতে মুখ ঢেকে চুপচাপ বসে রইল। নাদিমের বলা কথাগুলো তার মস্তিষ্কে এলোমেলো প্যাচ লেগে গিয়েছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। নাদিম দীর্ঘশ্বাস ফেলে বলল, পুরো ব্যাপারটা আমি গুছিয়ে বলতে পারিনি বলে দুঃখিত মৌসি। বাবার ঘটনাগুলো ভাবতে গেলেও এলোমেলো হয়ে পড়ি। ধারাবাহিকতা থাকে না। তবে আমার বিশ্বাস তুমি আমার বাবার উদ্ভট মানসিক ব্যাপারটা বুঝতে পারছো। বুঝতে পারছো না? মৌসি মাথা নাড়ল। নাদিম মৃদু কণ্ঠে বলল, গুড। একটু থেমে আবারও বলল, সবাই বলে এবং আমিও বিশ্বাস করি, আমি অনেক ক্ষেত্রেই আমার বাবার মতো হয়েছি। বড় মামার মতে আমাদের কথাবার্তা, চালচলন, আচরণ, চাহনি একই। বাবা হারিয়ে যাওয়ার আগে আমার মাঝে নিজের বীজটা বুনে যেতে পুরোপুরি সমর্থ হয়েছেন। বাবার এই ভয়াবহ মানসিক এক্সপেরিমেন্টে এতগুলো জীবন এলোমেলো হয়ে গেল। তবু আমি বাবাকে ঘৃণা করতে পারি না। বাবাকে আমি মায়ের থেকেও বেশি ভালোবাসি। নাদিম একটু থেমে বলল, আমার এই গল্পটা গুটিকতক মানুষ ছাড়া কেউ জানে না। যারা জানে তাদের কাছেও গল্পটা বড় অস্পষ্ট। না জানার মতোই। এই অস্পষ্ট গল্পটা স্পষ্ট করে তোমাকেই প্রথম বলছি। কারণটা নিশ্চয় বুঝতে পারছো মৌসি। প্রকৃতি ঘটনার পুনরাবৃত্তি পছন্দ করলেও আমি তা পছন্দ করি না। বুঝতে পারছো আমি কি বলছি? মৌসি তাকালো। ছলছল করে উঠল তার দৃষ্টি। ফিসফিসানোর মতো করে বলল, স্টিল, আমি আপনাকে চাইছি। পরিণতি সম্পর্কে জেনেও চাইছি। নাদিম হেসে ফেলল। মৌসির দিকে খানিকটা সরে বসে বলল, বাবার প্রতি মায়ের ভালোবাসার তীব্রতাটা এখন বুঝতে পারছো মৌসি? মৌসির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। পরমুহূর্তেই ডুকরে উঠে বলল, আমার কেন এমন হচ্ছে? 2 বছর থেকে ঘুমোতে পারছি না। খেতে পারছি না। আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আপনাকে ভালোবাসবো না ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। প্লিজ প্লিজ, আমি মারা যাচ্ছি। নাদিমের মন খারাপ হয়ে গেল। প্রথমবারের মতো মৌসির মাথায় হাত রেখে খুব নরম কণ্ঠে বলল, ইউ আর আ ওয়ান্ডারফুল গার্ল। আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমায় খুব ভালোবাসি মৌসি। তুমি এখন অ্যাডাল্ট। বুঝার চেষ্টা করো, আমি তোমার জন্য পারফেক্ট নই। কখনো পারফেক্ট ছিলাম না। ইউ ডিজার্ভ মোর এন্ড মোর বেটার দ্যান মি। পাগলামো নয়। তোমাকে মুভ অন করতে হবে। নিজেকে এত অবহেলা না করে ভালোবাসো। সবার থেকে বেশি ভালো নিজেকে বাসো। আমি জানি তুমি পারবে। মৌসি ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। বেঞ্চিতে পা তুলে বসে দুই হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগল। নাদিম অপ্রস্তুত বসে রইল। এতদিন পরও মৌসির এমন ভয়াবহ প্রতিক্রিয়া হবে জানলে কখনোই পার্কে ডেকে পাঠাতো না। নাদিম কাঁধ থেকে গিটারটা নিয়ে কোলের উপর রাখল। শাড়ি পরিহিতা অসম্ভব রূপবতী এক মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার পাশে বসে বাউন্ডুলে ফালতু এক ছেলে নির্বিকার গান গাইছে। বিষয়টা অদ্ভুত না? নাদিমের অদ্ভুত কাজটা করে ফেলতে ইচ্ছে করল।
গিটারে সুর তুলে কোনো একটা গানের মাঝ থেকেই গাইতে লাগলো হঠাৎ। যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে, অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। নাদিমের গানে চোখ তুলে তাকালো মৌসি। এমন একটা সময়ে এমন উদ্ভট গান শুনে ভা ভা করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে মৌসির। নাদিম এমন কেন? কেন এত অনুভূতিহীন? মানুষের কষ্ট কি তাকে স্পর্শ করে না? মৌসির ঠোঁট ভেঙে কান্না আসছে। এই মানুষটিকে ভালোবাসার অপরাধে নিজেকে ভয়াবহ কিছু শাস্তি দিতে মন চাইছে। পরমুহূর্তেই এই মানুষটিকে ভালোবেসেই মরে যেতে ইচ্ছে করছে। আহ! জীবনে এত কষ্ট কেন? ভালোবেসেও না পাওয়ার কষ্ট এত জ্বালায় কেন? মৌসির বুকে বেয়ে উতলে উঠল এক আকাশ কান্না। চোখ দুটো ভারী হয়ে এলো। এই আচ্ছন্ন কান্নার কারণ মৌসি জানে না। শুধু জানে এই কান্না তাকে কাঁদতে হবে। নয়তো বেঁচে থাকা যাবে না। মরে যাবে। একদম নিঃশেষ হয়ে যাবে। মৌসি কাঁদতে কাঁদতেই নাদিমের গান শুনল। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। রোজ বিকেলে পাশের বাড়ির ভাবি চাচিদের হামলাটা ভীষণ বিশ্রী লাগে নীরার। ঘরদোর ফেলে শরীর মেলে গল্প করতে বসে যেতে দেখলেই গা জ্বলে যায় তার। নীরা বিরক্তি নিয়ে চা বানালো। চায়ের ট্রেটা বসার ঘরে নিয়ে যেতেই এক মহিলা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার মতো ভঙ্গিমা করে বলল, ছেলের বিয়ের তো অনেক দিন হলো ভাবি। নাতি নাতনি আসবে কবে? এখনো কোনো খোঁজ নেই যে। কোনো সমস্যা টমস্যা নেই তো আবার? জাহানারা তৎক্ষণাৎ জ্বলে উঠলেন। চিবিয়ে চিবিয়ে বললেন, সমস্যা আছে। সমস্যাটা হলো, আমাদের নাতি নাতনির দরকার নাই। আর এখনই নাতি নাতনি কিসের? আমরা কি মরে যাচ্ছি? পোলাবউ কি বুড়ো হয়ে গেছে? এই বয়সে তো ছেলেই বিয়ে করাতে চাই নাই। যা হয়েছে তা হয়েছে। আগে ছেলের পড়াশোনা শেষ হোক, চাকরি বাকরি পাক, তারপর নাতি নাতনির চিন্তা। বিয়ে করেই ছেলের যে পেরেশানি যাচ্ছে। জাহানারার আলাপের মাঝেই বাড়ি ফিরল অন্তু। থমথমে মুখে সোজাসুজি ঢুকে গেল নিজের ঘরে। নীরা এক পা দুই পা করে সরে এসেই নিজের ঘরে দৌড় লাগালো। অন্তু ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে শার্টের বোতাম খুলছে। মেজাজ তার তিরিক্ষি। নীরা আসতেই বলল, চাকরি বাকরি কিছু হবে না বুঝছিস? যত সব ফালতু সিস্টেম। শুধু শুধু তো মানুষ দেশ ছাড়ে না, জ্বালায় পড়ে ছাড়ে। আছেটা কি এই দেশে? দুর্নীতি আর ক্ষমতার দাপট ছাড়া কিছুই না। নীরা উত্তর দিল না। বুঝতে পারল অন্তুর ইন্টারভিউ সন্তোষজনক হয়নি। অন্তু দুই হাতে মুখ ঢেকে নীরব বসে রইল। নীরা ধীর পায়ে এগিয়ে গিয়ে হাত রাখল অন্তুর চুলে। অন্তু মুখ থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকালো। দুই হাতে নীরার কোমর জড়িয়ে ধরে ক্লান্ত মাথা এলিয়ে দিল বুকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, যে তিনটা টিউশনি ছিল সব কটা স্টুডেন্টই এবার ভার্সিটিতে পা রাখল। নতুন কোনো টিউশনিই পাওয়া যাচ্ছে না। এদিকে চাকরির ব্যাপারগুলোও এগুচ্ছে না। মাস্টার্সেও ভর্তি হতে হবে। অনেকগুলো জবের শর্তই থাকে মাস্টার্স এন্ড এক্সপেরিয়েন্স। অন্তু মাথা তুলে তাকালো। চিন্তিত কণ্ঠে বলল, দুজনের মাস্টার্স ভর্তি হতে প্রায় 13-14 হাজার টাকা লেগে যাবে, তাই না? নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। ভীষণ মন খারাপ লাগছে তার। সামনের দিনগুলো যে ভয়াবহ ধাক্কা নিয়ে আসছে তা বুঝতে বাকি রইল না তার। নম্রতার বিয়ের সপ্তাহখানেক আগে মারাত্মক এক দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই উধাও হয়ে গেল নাদিম। ফোন বন্ধ। সোশ্যাল মিডিয়াতে নেই। ভার্সিটি হলের নির্দিষ্ট ঘরটাও ফাঁকা। অগোছালো জামা কাপড় পরে আছে বিছানা জুড়ে। নম্রতা যেন অকুল পাথারে পড়ল। এই ব্যস্ত শহর থেকে হুট করেই এক জলজ্যান্ত মানুষ উধাও। কারো চোখে পড়ল না। কেউ খবর রাখল না। আশ্চর্য! এমন ভয়াবহ দুশ্চিন্তার মাঝেই ফোন করল নীরা। তখন সকাল গড়িয়ে দুপুর নেমেছে। সারা শহরে তীব্র ঠান্ডার পর মিষ্টি রোদের ছোঁয়া। নম্রতা ফোন ধরতেই বলল, জলদি একটু মেডিকেলে আসতে পারবি? প্লিজ। নম্রতার সবে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই এমন এক আবদারে ভরকে গেল সে। ঘুম ঘুম কণ্ঠে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেন? মেডিকেলে কেন? কারো কিছু হয়েছে? এনি ব্যাড নিউজ? নীরা ক্লান্ত কণ্ঠে বলল, তুই আয় বলছি। জলদি আয়। দেরি করিস না। নম্রতা ছিটকে উঠে বসল।
হাজার ধরনের বাজে চিন্তা মাথায় নিয়ে ঘণ্টাখানেকের মাথায় গিয়ে পৌঁছালো মেডিকেল। নীরা মেডিকেলের করিডোরেই দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো, দৃষ্টি অস্থির। নম্রতা এদিক ওদিক চেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আর কাউকে দেখছি না যে। নাদিমের কোনো খোঁজ পেলি? হঠাৎ হসপিটালেই বা আসতে বললি কেন? নীরা তটস্থ চোখে চাইল। নম্রতা অবাক হয়ে খেয়াল করল, নীরা দরদর করে ঘামছে। এই শীতকালেও ঘামের নহর বেয়ে পড়ছে কপাল জুড়ে। নীরা ডান হাতের পিঠ দিয়ে মুখ আর গলার ঘাম মুছে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আমি অ্যাবর্শন করাবো নমু। কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তুই একটু হেল্প করবি? নম্রতা প্রথম দফায় কথাটা ঠিক ধরতে পারল না। নীরার দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বোকা বোকা কণ্ঠে বলল, অ্যাবর্শন? কিসের অ্যাবর্শন? কার কথা বলছিস? নীরা কপালের ঘাম মুছল শুকিয়ে থাকা ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, আমি আমার কথা বলছি। নম্রতা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পরমুহূর্তেই উচ্ছ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তার মানে বেবি? ওহ মাই গড, তুই প্রেগন্যান্ট নীরু? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের মধ্যে একটা পুচকু আসবে। ও গড, ও গড, আমার তো পার্টি করতে মন চাইছে। পরমুহূর্তেই উচ্ছ্বাসে ভাটা এলো নম্রতার। মাঝপথেই থেমে গেল তার কণ্ঠস্বর। চোখ ভরা বিস্ময় নিয়ে নীরার মুখের দিকে চেয়ে রইল। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তুই এইমাত্র অ্যাবর্শনের কথা বললি না? তুই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিস নীরু? নীরা অসহায় চোখে তাকালো। নম্রতার হাতটা খপ করে ধরে ফেলে বলল, এটা খুব প্রয়োজন নমু, খুব খুব প্রয়োজন। তুই একটু হেল্প কর আমায়। আমার কাছে অত টাকা নেই। এই বিষয়ে কিছু জানিও না। আরফান ভাইকে বলে এতটুকু ম্যানেজ করে দে প্লিজ নমু। নম্রতা কি বলবে বুঝে পেল না। নীরার মতো বুঝদার একটা মেয়ে এমন ফালতু একটা সিদ্ধান্ত নেয় কি করে? নম্রতা রাগ নিয়ে বলল, পাগল তুই? নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? আমি কাউকে অন্যায় হত্যায় সাহায্য করতে পারি না নীরু। নীরু বুঝার চেষ্টা কর, ও তোর বাচ্চা, তোর নিজের বাচ্চা। এই মুহূর্তে বাসায় যাবি তুই। এসব কোন ধরনের পাগলামো বলতো? অন্তু জানে এসব। নীরা অসহায় কণ্ঠে বিড়বিড় করল, অন্তু বা ওর পরিবার কেউই বাচ্চাটাকে চাই না নমু। ওর আশা ঠিক হবে না। এমন একটা পরিস্থিতিতে ওর আসা উচিত নয়। নম্রতা অবাক হয়ে বলল, অন্তু বাচ্চা চাইছে না? ও এমনটা বলেছে তোকে? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। দাঁড়া, আমি ওই ফাজিলটার সাথে কথা বলছি। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়েই উদ্ভ্রান্তের মতো বলল নীরা, না, খবরদার অন্তুকে কিছু বলবি না। অন্তুকে কিছু বলার প্রয়োজন নেই। তুই আমায় হেল্প করবি কিনা বল। হেল্প না করলে সরাসরি বলে দে। এসব নাটকের প্রয়োজন নেই। আমি নিজে নিজেই ম্যানেজ করে নেব। নম্রতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীরার শুকনো মুখটির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। নীরার মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই বুঝতে পারল তার অস্থির লাগছে। মাথা ঝিমঝিম করছে। স্পষ্ট কিছু চিন্তা করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বন্ধুদের অভাববোধটা তীক্ষ্ণ ফলার মতোই বুকে গিয়ে বিঁধল নম্রতার। আজ নাদিম, রঞ্জন থাকলে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারত না। নাদিমের মাথায় নিশ্চয় কোনো সমাধান থাকত, অথবা রঞ্জনের কথার ভাঁজে। নম্রতা হতাশ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূর ভেবেও কোনো সমাধান না পেয়ে দপ করে বসে পড়ল পাশের এক চেয়ারে। নম্রতার আকাশ পাতাল ভাবনার মাঝেই দৌড়ে গিয়ে বার দুয়েক বমি করল নীরা। দুইবার বমি করেই ফ্যাকাশে হয়ে গেল মুখ। ঘেমে নিয়ে একাকার হয়ে গেল শরীর। দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল ফ্লোরে। দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ নুমু, একটু হেল্প কর প্লিজ। নম্রতার কান্না পেয়ে যাচ্ছে। সে দ্রুত ভাবার চেষ্টা করল। না, কোনো সুন্দর সমাধান পাওয়া যাচ্ছে না। নম্রতা উঠে দাঁড়ালো। নীরাকে তুলে চেয়ারে বসিয়ে স্থির চেয়ে রইল নীরার মুখে। এত এত দুশ্চিন্তায় শরীরটা ঠান্ডা হয়ে আসছে তার। নম্রতা জোরে জোরে শ্বাস নিল। এদিক ওদিক পায়চারি করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। সম্ভাব্য কোনো সমাধান ভাবার চেষ্টা করল। এই মুহূর্তে নাদিম, রঞ্জনের সাহায্য পাওয়া সম্ভব নয়। ছোঁয়া অস্ট্রেলিয়ায়, তার থেকেও কোনো সাহায্য আশা করা যায় না। নীরার শ্বশুর বাড়িতে কি চলছে তাও নম্রতা জানে না। অন্তুর মনোভাবের ব্যাপারেও স্পষ্ট কোনো ধারণা নেই। সুতরাং হুট করেই অন্তুকে ফোন করা যাবে না।
কোনো অপশনই সচল না দেখে হতাশ নিঃশ্বাস ফেলল নম্রতা। হঠাৎ আরফানের কথা মনে পড়তেই শেষ ভরসা হিসেবে আরফানকেই ফোন লাগালো সে। আরফান ফোন তুলতেই কিছুটা দূরে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কোথায়? কথায় আবার, হসপিটালেই আছি। নম্রতা অস্থির কণ্ঠে বলল, হসপিটাল? হ্যাঁ, আমিও হসপিটালেই আছি। আরফান অবাক হয়ে বলল, ভোররাতেই তো কথা হলো, হসপিটালে আসবেন বলেননি তো। তখন কি জানতাম যে এমন বিপদে পড়ব। আরফান ব্যস্ত কণ্ঠে বলল, বিপদ মানে? কি হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় আছেন এখন? আমি আসছি। উফ ডক্টর, আমার কিছু হয়নি, আমি ঠিকঠাক আছি। সমস্যাটা আসলে নীরাকে নিয়ে। শুধু সমস্যা নয়, ভয়ানক সমস্যা। আরফান এবার শান্ত হল। স্বভাবসুলভ গাম্ভীর্যের সাথে বলল, ভয়ানক সমস্যাটা কি? নম্রতা প্রায় ফিসফিস করে বলল, নীরা প্রেগন্যান্ট। আরফান বিরক্ত হয়ে বলল, এই কথাটা এত ফিসফিস করে বলার কি আছে নম্রতা? নীরা বিবাহিত। বিবাহিত মেয়েরা অন্তঃসত্ত্বা হবে, এটাই স্বাভাবিক। এখানে ভয়ানক সমস্যা কিছু তো দেখছি না। নম্রতা অধৈর্য হয়ে বলল, আমার কথাটা ধৈর্য নিয়ে না শুনলে সমস্যাটা বুঝবেন কিভাবে? এত এত ভিজিট নিয়ে রুগী দেখেন অথচ ধৈর্য বলতে কিচ্ছু নেই। এই জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থার এই অবস্থা। আপনি আবার আমার ভিজিট নিয়ে ফোরন কাটছেন নম্রতা। নম্রতা কিছু বলতে গিয়েও থেমে গেল। অতিরিক্ত দুশ্চিন্তায় কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে। মেইন পয়েন্ট ঠিক রাখা যাচ্ছে না। নম্রতা সরাসরি প্রসঙ্গ টেনে বলল, নীরা অ্যাবর্শন করতে চাইছে। ওর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো লাগছে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ডক্টর। আরফান অবাক হয়ে বলল, এটা না ওদের ফার্স্ট বেবি। ওদের তো খুশি হওয়া উচিত। তা না হয়ে অ্যাবর্শন করবে কেন? ওর হাজবেন্ড মানে আপনার ফ্রেন্ড কোথায়? অন্তু যে কোথায় তা আমি নিজেও জানি না। সব গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এত প্রশ্ন না করে দ্রুত একটা সমাধান দিন ডক্টর। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। প্রেশার ফল করছে। জ্বর জ্বর লাগছে। এই টেনশন বেশিক্ষণ চললে নির্ঘাত হার্টফেল করে ফেলবো ডক্টর। হার্টফেল করার প্রয়োজন নেই। নীরাকে নিয়ে আমার চেম্বারে আসুন। আমি দেখছি। অযথা টেনশন করে অসুস্থ হবেন তো খবর আছে। আরফানের চেম্বারে মুখোমুখি চেয়ারে বসে আছে নীরা। চোখ মুখ ফ্যাকাশে। দৃষ্টি অস্থির। আরফান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে নীরার মুখের দিকে চাইল। খুব সূক্ষ্ম চোখে খেয়াল করল, মেয়েটির শরীর কাঁপছে। ভীষণ ভয় হাঁসফাঁস করছে। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় শুকিয়ে গেছে মুখ। আরফান হালকা কেশে বলল, পানি খাবে? নীরা আরফানের দিকে তাকালো। কাপা হাতে গ্লাসটা নিয়ে চুপ করে বসে রইল, চুমুক দিল না। কম্পনরত ঠোঁটজোড়া চেপে ধরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কোলের উপর রাখা নিস্তেজ হাতে। নম্রতা অধৈর্য চোখে একবার আরফান তো একবার নীরার দিকে তাকাচ্ছে। আরফান বেশ রয় প্রশ্ন করল, নম্রতা বলছিল, তুমি অ্যাবর্শন করতে চাইছো? সত্যিই চাইছো? নীরা চোখ তুলে তাকালো। পরমুহূর্তেই চোখ নামিয়ে নিয়ে মৃদু মাথা নাড়ল। কিন্তু কেন চাইছো? নীরা উত্তর দিল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো নীরা, তুমি যে কাজটা করতে চাইছো তা আইনত অপরাধ। আমাদের দেশে বহু অপরাধ হচ্ছে। তুমি আরেকটি অপরাধ করলে দেশের উন্নতিতে আহামরি কোনো সমস্যা হবে না। যা সমস্যা হওয়ার তোমারই হবে। অনেক সময় দেখা যায় অ্যাবর্শনের পর অনেকেই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেকেন্ড টাইম প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন দেখা দেয়। অনেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারাও যায়। সবার ক্ষেত্রে এমন হয় তা নয়। কিন্তু ডাক্তার হিসেবে নিজেদের দিকটা ক্লিয়ার রাখা জরুরি। কাজটা যেহেতু অনৈতিক এবং ডাক্তারদেরও রিস্ক নিয়েই করতে হচ্ছে, সেহেতু টাকাও লাগবে প্রচুর। কমপক্ষে 4 থেকে 7 হাজার টাকা। ঘাবড়ে যেও না, এসব ছিল ডাক্তারি কথা। নীরা দ্বিধান্বিত চোখে চেয়ে রইল। আরফান একটু থেমে বলল, ডাক্তারি কথা পাশে রেখে শুভাকাঙ্ক্ষী বা বড় ভাইয়ের মতো কিছু কথা বলি নীরা। আমি জানি না তুমি কেন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ। কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমাকে আফসোস করতে হতে পারে। এটা তোমার প্রথম প্রেগন্যান্সি। মাতৃগর্ভে নিশ্চিন্ত থাকা প্রাণটির পৃথিবীতে আসার পূর্ণ অধিকার আছে। অনাগত সন্তানটাকে পৃথিবীতে আসার সুযোগ না দিয়ে বাড়ি ফিরে শান্তি পাবে নীরা। আমি নিশ্চয়তা দিতে পারি।
আজকে এই ঘটনাটা ঘটে গেলে জীবনের বাকি রাতগুলো তুমি ঘুমোতে পারবে না। আফসোস আর তীব্র অপরাধবোধে জীবনের কোনো পর্যায়েই শান্তি পাবে না। পার্সোনালি এবর্ষণ বিষয়টা আমার পছন্দ নয়। তবু আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার আগে তোমায় ভাবতে বলবো। তুমি একটু সময় নিয়ে ভাবো নীরা। তোমার হাজবেন্ডের সাথে আলোচনা করো। তাছাড়া তোমার শরীরের কন্ডিশনও সন্তোষজনক মনে হচ্ছে না। এই অবস্থায় এবর্ষণ করা সম্ভব নয়। এটুকু বলে থামলো আরফান। নম্রতাকে একবার দেখে নিয়ে খুব সাবধানে জিজ্ঞেস করলো, এনিওয়ে, তোমার হাজবেন্ড কি পুরো ব্যাপারটা জানেন নীরা? তাকে বলেছ? নীরা অসহায় চোখে তাকালো। আরফান নরম কণ্ঠে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্যাপারটা তাকে জানাওনি। কিন্তু জানানো উচিত ছিল। বাচ্চাটা তোমার একার নয়। বাচ্চা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা মা দুজনেরই সমান। তুমি কি কোনো সমস্যায় পড়েছ নীরা? সমস্যাটা খুলে বলো। আমাকে বলতে সমস্যা হলে অ্যাটলিস্ট নম্রতাকে বলো। নীরা ভয়ার্ত চোখে তাকালো। ক্ষণিকের মাঝেই টলমল করে উঠল চোখ। পাতলা ঠোঁট দুটো ভেঙে এলো কান্নায়। হঠাৎই দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে আওড়াতে লাগলো, আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাই না ভাইয়া। চাই না। ও বেঁচে থাকুক। অনেক বছর বাঁচুক। নম্রতা উঠে গিয়ে দুই হাতে আগলে নিল তাকে। মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করল। আরফান তাকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে চুপচাপ বসে রইল। নীরার হাত পা ক্রমাগত কাঁপছে। নীরা যে ভাবনা চিন্তা না করে মানসিক চাপের মুখে হঠাৎই এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা বেশ বুঝতে পারছে আরফান। নীরা কিছুটা শান্ত হতেই বলল, তাহলে অ্যাবর্ষণের কথা ভাবছো কেন? নীরা উদ্ভ্রান্তের মতো চাইল। রুদ্ধ কণ্ঠে বলল, আমার সবকিছু এলোমেলো লাগছে ভাইয়া। রোজ রোজ অন্তুর মুখে বাচ্চা নিয়ে অসন্তোষ, সাংসারিক টানাপোড়েন, দুশ্চিন্তা, শাশুড়ি মায়ের বিতৃষ্ণা এসব দেখে দেখে মনে হচ্ছিল অ্যাবর্ষণ ছাড়া উপায় নেই। আমার মাথা কাজ করছিল না। আমি স্পষ্ট কিছু ভাবতে পারছিলাম না। এমন একটা পরিস্থিতিতে কনসিভ করেছি শুনলে কেউ খুশি হবে না ভাইয়া, অন্তু হয়তো রাগারাগি করবে। বড় ধরনের ঝামেলা হবে। হঠাৎ মনে হলো বাচ্চাটাকে এই ঝামেলার সংসারে আনা উচিত হবে না। সবাই নিশ্চয় তার সাথে আনওয়ান্টেড বাচ্চার মতো ট্রিট করবে। বারবার মনে হচ্ছিল ওর ভবিষ্যৎ কি হবে, কিভাবে কি হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আরফান শান্ত চোখে চেয়ে রইল। নীরার এলোমেলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু এত নেগেটিভভাবে কেন ভাবছ নীরা? এত প্রেশারই বা কেন নিচ্ছ? প্রেশার নেওয়ার জন্য অন্তু আছে। ট্রাস্ট মি, এই অসাধারণ খবরটা শুনলে বিন্দুমাত্র রাগ করবে না অন্তু। আমি নিজে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের দৃষ্টিকোণ থেকে বলছি, বাবা হওয়ার মতো আনন্দের খবর আর কিছু হতেই পারে না। অন্তুকে এতবার সারপ্রাইজ থেকে বঞ্চিত করো না। তাকে বাবা হওয়ার অনুভূতিটা অনুভব করতে দাও। আর ঝামেলার কি আছে? কোনো ঝামেলাই কি সারা জীবন থাকে? আর্থিক টানাপোড়েন আজ আছে, কাল থাকবে না। কিন্তু সেই ব্যাপারটাকে কেন্দ্র করে বাচ্চাটাকে হারিয়ে ফেললে তাকে আর ফিরে পাওয়া যাবে না। সাংসারিক চিন্তা ছেড়ে শুধু বাচ্চাটার কথা ভাবো। মা হওয়ার অদ্ভুত সুন্দর অনুভূতিটা উপভোগ করো। যে তোমার মাঝে আছে তার কাছে এখন থেকেই তুমি সুপার উইমেন। সে এই ভেবে নিশ্চিন্ত যে তার মা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। তার মা কি তার বিশ্বাসটা ধরে রাখবে না? ওর জন্য এসব ছোটখাটো প্রতিকূলতা পেরিয়ে আসতে পারবে না। এসব অযৌক্তিক চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো নীরা। এমন পাগলামো সিদ্ধান্ত তোমায় শোভা পায় না। নীরা আচ্ছন্নের মতো কাঁদতে লাগলো। দুশ্চিন্তার ঘোরে এমন একটা বিশ্রী সিদ্ধান্ত নেওয়ায় অপরাধবোধে পিষ্ট হয়ে যাচ্ছে মন। সেই বা কি করবে? বারবার মুড সুইং হচ্ছিল। শারীরিক দুর্বলতা আর এত এত দুশ্চিন্তায় স্পষ্ট কোনো ভাবনা আসছিলি না। সরি বাবু। মা সরি। হঠাৎ করেই অন্তুর ব্যাপারটা মাথায় এলো নীরার। আরফানের কথাটা যদি সত্য হয় তবে নিশ্চয় অ্যাবর্ষণের কথাটা শুনলে ভয়ানক রেগে যাবে অন্তু। নীরাকে একদম খুন করে ফেলবে সে। নীরার আবারও কান্না পেয়ে যাচ্ছে। প্রচণ্ড অপরাধবোধ আর ভয়ে চারপাশটা কেমন অসহায় লাগছে। তখন দুপুর। আকাশ ভর্তি ঝলমল করছে রোদ। বেশিক্ষণ রোদে থাকায় তাতিয়ে উঠেছে পিঠ।
অন্তু যখন বাইক নিয়ে বাড়ির পাশের রাস্তাটা ধরল ঠিক তখনই পেছনের এক রিকশা থেকে ডেকে উঠল কেউ। মহিলা গোছের মানুষ। অন্তু প্রথমে খেয়াল না করলেও লুকিং গ্লাসে চোখ পোড়ায় থমকে দাঁড়ালো। বাইক থামিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতেই রিকশাটা এসে থামল তার পাশে। অন্তু অবাক হয়ে বলল, আমাকে ডাকছিলেন? ভদ্রমহিলা ঠোঁটভরা হাসি নিয়ে বলল, হ্যাঁ, তুমি নয়তো আর কে? অন্তু কপাল কুঁচকে বলল, জি, বলুন। ভদ্রমহিলা এক আকাশ বিস্ময় নিয়ে বলল, বলুন মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সামনের বাসাতেই থাকি। তোমার সাবিনা আন্টি। তোমাদের বাসায় তো প্রায়ই যাই। দেখনি? অন্তু ঠোঁট টেনে ভদ্রতার হাসি হাসল। ভদ্রমহিলা রিকশা থেকে মাথা বের করে প্রায় ফিসফিসিয়ে বললেন, তোমার বউ যে কনসিভ করেছে আগে বলনি তো? তোমার মাকে সেদিনও জিজ্ঞেস করলাম, সাফ মানা করে দিলেন। বুঝলাম অ্যাবর্শন করাবে, তাই বলে বলা যাবে না। আমি কি পর? মেডিকেলে পরিচিত ডাক্তার আছে আমার। আমাকে বললে হাফ খরচে হয়ে যেত। ভদ্রমহিলার বাঁধনহারা নির্লজ্জ আলাপে স্তব্ধ হয়ে গেল অন্তু। তার থেকেও স্তব্ধ হয়ে গেল আলোচনার বিষয়বস্তু জেনে। কিছুক্ষণ পলকহীন হতভম্ব চোখে চেয়ে থেকে বলল, আপনার কথাও ভুল হচ্ছে আন্টি। এমন কোনো ব্যাপার নেই। ভদ্রমহিলা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, ওমা, আমার থেকে লুকোচ্ছ কেন বাবা? আমি কি তোমাদের ক্ষতি চাই নাকি? কেউ বলতে পারবে কখনো কারো ক্ষতি টতি করেছি? নেহাত তোমার বউকে মেডিকেলে দেখে এলাম। কোনো দরকার টরকার লাগতে পারে, তাই নিজ থেকেই জিজ্ঞেস করছি। তোমাদের আপন ভাবি বলেই তো জিজ্ঞেস করেছি নাকি? অন্তুর কপাল কুঁচকে এলো। ব্যাপারটা বুঝতে না পেরে বলল, আপনি নীরার কথা বলছেন? ভদ্রমহিলা মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে বলল, তা নয় তো কে? আমার ননদের মেয়ের সিজার হলো আজ। আলহামদুলিল্লাহ, ছেলে বাচ্চা হয়েছে। ওখানেই সি সেকশনেই তোমার বউকে দেখলাম এক নার্সের সঙ্গে কথা টথা বলছে। আমি ভাবলাম কোনো রোগী টোগী দেখতে এসেছে বোধহয়। পরে নার্সকে জিজ্ঞেস করে জানলাম, নীরা অ্যাবর্শন করাতে চায়। অ্যাবর্শন কোথায় করে? কিভাবে কি করতে হয়? কত টাকা লাগে হেনতেন নাকি জিজ্ঞেস করছিল। অন্তু ভদ্রমহিলার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কথা খুঁজে পেল না। ভদ্রমহিলা গলার স্বর আরো একটু নামিয়ে বলল, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি বাবা? আজকালকার বউদের একটু ছুকছুক স্বভাব থাকে। শুনেছিলাম তোমার বউয়ের নাকি অন্য এক জায়গায় বিয়ে ভেঙেছিল। অন্য? বাকি কথাগুলো যেন কান পর্যন্ত পৌঁছালো না তার। অবাক চোখে ভদ্রমহিলার থলথলে মুখের দিকে চেয়ে রইল অন্তু। একটা মানুষ মুখের উপর এত নির্লজ্জ কথাবার্তা কিভাবে বলতে পারে, তা যেন বুঝে আসল না তার। প্রচণ্ড রাগে শরীরটা রিরি করে উঠল। ভদ্রমহিলা অন্তুর লাল চোখ আর থমথমে মুখ দেখে থেমে গেলেও অন্তুর রাগ থামল না। মাথাটা ধোপধপ করতে লাগলো। মনে জাগতে লাগলো একটিই প্রশ্ন। নারী প্রেগন্যান্ট। নীরা অ্যাবর্শন করাতে চায়। এত কিছু হয়ে গেল অথচ ওকে একটিবার বলার প্রয়োজন মনে করল না। আশ্চর্য। শীতের দুপুরের মতোই ধীরে ধীরে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে লাগলো অন্তুর রাগ, জেদ। মাথা ভর্তি দুর্দমনীয় রাগ নিয়েই বাড়ি ফিরল অন্তু। জাহানারা বেগম দরজা খুলতেই ব্যস্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আম্মা নীরা কই? জাহানারা বিরক্ত চোখে তাকালেন, জবাব দিলেন না। অন্তু ভেতরে ঢুকতে ঢুকতে মনে প্রাণে চাইতে লাগলো, নীরা যেন বাসাতেই থাকে। সেই মহিলার সকল কথা যেন মিথ্যে হয়। অকাট্য মিথ্যে। বসার ঘরে নীরাকে না দেখে নিজের ঘরে গেল অন্তু। ঘরে না পেয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আম্মা নীরা কই? জাহানারা এবারও উত্তর না দেওয়ায় রাগটা আর ধরে রাখতে পারল না অন্তু। কেবিনেটের উপর থাকা তরকারির বাটি থালা সবই আছড়ে ফেলল মেঝেতে। প্রচণ্ড ঝনঝন শব্দে চমকে উঠলেন জাহানারা। হলুদ গুঁড়োর কৌটাটা হাতের কাছে পেয়ে সেটাও ছুঁড়ে ফেলল অন্তু। তীক্ষ্ণ ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল কাচের বয়াম। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল কাঁচা হলুদ গুঁড়ো। অন্তু উঁচু কণ্ঠে বলল, কখন থেকে একটা কথা জিজ্ঞেস করছি, ঠিকঠাক জবাব দিতে পারো না? নীরা কই? বাসায় নাই কেন? জাহানারা ছেলের দিকে শান্ত চোখে চেয়ে থেকে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তোর বউ কই গেছে ওইডা আমারে জিজ্ঞেস করছো কেন? আমি তোর বউয়ের কামলা খাটি। তোর বউ কই কই যাইতাছে তার লিস্ট রাখতে হব এখন আমার। তোর বউ তুই সামলাতে পারছো না?
সেই সকাল বেলা 1 ঘন্টার নাম কইরা বের হইছে, এখনো ফেরার নাম গন্ধ নাই। 2 দিন ধরে নাকি শরীর খারাপ লাগে, এটা খাইতে পারে না, ওটা খাইতে পারে না, ভাত খাইতে মন চায় না, কাজ করতে মন চায় না, এখন বাইরে ঢিং ঢিং করে ঘুরাতাছে কেমনে। এইটা তার শরীর খারাপের নমুনা। তোর বউয়ের তো রং ঢঙের অভাব নাই, রং ঢং করতে গেছে। অন্তু প্রত্যুত্তর করল না। ঘরে ফিরে যাওয়ার সময় লাথি দিয়ে চেয়ারটা উল্টে ফেলল শুধু। জাহানারা শান্ত চোখে ছেলের কর্মকাণ্ড দেখলেন। নীরা যখন বাড়ি ফিরল তখন সব শান্ত। বাড়িতে কোনো হইচই নেই, কোনো উচ্চবাচ্য নেই। নিঝুম দুপুরে ঘুমন্ত পুরীর মতোই নিস্তব্ধ সব। অয়ন দরজা খুলে দিয়েই নিজের ঘরে দৌড় দিল। বসার ঘর ফাঁকা, জাহানারারও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই অদ্ভুত নিস্তব্ধতায় বুকটা কেমন ধুকপুক করে উঠল নীরার। এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে নিজের ঘরের দিকে পা বাড়াল। বিছানার উপর অন্তুকে বসে থাকতে দেখেই চমকে উঠল সে। অন্তুর তো এখন ফেরার কথা না। নীরা ভয় ভয় অন্তুর দিকে তাকালো। অন্তু আগের মতোই বসে আছে, চোখমুখ শান্ত, থমথমে। নীরাকে দেখতে পেয়েই বলল, কোথায় গিয়েছিলি? নীরা থতমত খেয়ে গেল, ঘামতে লাগলো কপাল। আমতা আমতা করে বলল, নমুর বাসায় গিয়েছিলাম। আন্টি না খেয়ে আসতেই দিল না। অন্তু হেসে বলল, আচ্ছা। নীরা ঢুক গিলল, ঠোঁটে হাসি টানার চেষ্টা করে মাথা নাড়ল। অন্তু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, হাতে এগুলো কি? নমুর বাসা থেকে আনলি বুঝি? দেখি। নীরা চমকে হাতের দিকে তাকালো। বাম হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘাম মুছে অসহায় চোখে তাকালো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে দ্রুত ভাবার চেষ্টা করল। তার আগেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ছিনিয়ে নিল অন্তু। নীরা কপালের ঘাম মুছে ভয় ভয় তাকালো। অন্তু গোটা রিপোর্টটা মন দিয়ে পড়ল। ভ্রু কুঁচকে বলল, প্রেগন্যান্সি পজিটিভ। কথাটা বলে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট উল্টাল অন্তু। রিপোর্টটা উল্টেপাল্টে দেখতে দেখতে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তোহো, অ্যাবর্শন কমপ্লিট ম্যাম। নীরা চমকে উঠে বলল, মানে? অন্তু এবার চোখ তুলে তাকালো। অন্তুর রক্তলাল চাহনি দেখেই আত্মা ক্যাপে গেল নীরার। অন্তু রিপোর্টটা বিছানায় ছুঁড়ে ফেলে নীরার কাছাকাছি দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, বাচ্চাটা কার? আমার না। নীরা হতভম্ব কণ্ঠে বলল, এটা কোন ধরনের প্রশ্ন? বাচ্চাটা যেহেতু আমার সেহেতু তার সম্পর্কে জানার অধিকার সর্বাপেক্ষা আমার, তাই না? নীরা উত্তর দিল না। অন্তু তার ডান হাতের বাহু খামচে ধরে বলল, তোর সাহস কিভাবে হলো আমাকে না জানিয়ে আমার বাচ্চা মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার? সমস্যা কি তোর? ওকে মারতে চাস কেন? ওহ, বদলা নিচ্ছিস? তোকে জোর করে বিয়ে করেছি বলে বদলা? নীরার চোখ টলমল করে উঠল। অন্তুর দিকে একদৃষ্টে চেয়ে থেকে বলল, ও আমারও বাচ্চা অন্তু। অন্তু দাঁতে দাঁত চেপে বলল, তোর বাচ্চা? অসম্ভব। তোর বাচ্চা হয় কি করে? তোর বাচ্চা হলে তো অ্যাবর্শনের চিন্তা মাথায় আসতো না। আসলে তোর সমস্যাটা কোথায়? আমার বাচ্চা জন্ম দিতে সমস্যা? এতই যদি সমস্যা তাহলে বিয়ে করেছিস কেন আমাকে? আমার কাছে আসার জেদ তো তোরই বেশি ছিল। তখন মনে হয়নি এসব। নীরার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। অন্তুকে প্রচণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই অন্তুর পা গিয়ে লাগলো ড্রেসিং টেবিলের ড্রয়ারে। অন্তুর রাগ বেড়ে গেল। নীরার ডান হাতটা মোচড়ে ধরে বলল, কথায় কথায় হাত চলে কেন এত? মানা করছি না। নীরা ব্যথায় ককিয়ে উঠল। ডুকরে কেঁদে উঠে বলল, ব্যথা পাচ্ছি। অন্তু তৎক্ষণাৎ হাত ছেড়ে দূরে সরে দাঁড়ালো। নীরার কান্না দেখে রাগ বেড়ে যেন আকাশ ছুল। প্রচণ্ড রাগে লাথি দিল ড্রেসিং টেবিলের ড্রয়ারে। ড্রেসিং টেবিল থরথর করে কাঁপতে লাগল। টেবিলের উপর থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠে বলল, খবরদার কাঁদবি না। চুপ, একদম চুপ। নীরা 2 হাতে মুখ চেপে ফুঁপিয়ে উঠল। রেগে গেলে অন্তুর মাথা ঠিক থাকে না। এই মুহূর্তে নীরার কোনো কথায় সে বুঝবে না, বুঝার চেষ্টা করবে না। শান্ত অন্তু যতটা বুঝদার, যত্নশীল, অশান্ত অন্তু ততটাই অবুঝ, ভয়ানক। নীরা ভয়ার্ত চোখে চেয়ে এই ভয়াবহ ধ্বংসলীলা দেখতে লাগল। অন্তু হঠাৎ তার দিকে তেড়ে এসে মুখোমুখি দাঁড়ালো। তাকে আগাগোড়া নিরীক্ষণ করে বলল, অ্যাবর্শনের জন্য কোনো ঔষধ খেয়েছিস? কোনো স্টেপ নিয়েছিস? ও আছে নাকি মরে গেছে নিরু? অন্তুর শেষ কথাটা খুব অসহায়ের মতো শোনাল এবার। নীরা কাঁপা কণ্ঠে বলল, আছে।
ও ঠিক আছে, কিছু করিনি আমি। অন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। সত্যি? নীরা মাথা নাড়ল। অন্তু পরমুহূর্তেই হুঙ্কার দিয়ে বলল, কিছু করিসনি। যদি কিছু করে ফেলতি তখন কি হতো? কথাটা বলেই খুব শক্ত করে বাহু চেপে ধরল অন্তু। নীরা অসহায় চোখে তাকাতেই গাল চেপে ধরে ভীষণ ক্রোধ নিয়ে বলল, আজ যদি কোনো অঘটন ঘটে যেত, আমি তোকে খুন করে ফেলতাম নীরু। বাচ্চা আমার, অথচ তুই বাচ্চার জীবন মরণ নিয়ে আলোচনা করিস অন্য লোকের সাথে। বুক কাঁপে না? কাঁপে না বুক? ছেলের ঘরে অত্যাধিক চেঁচামেচিতে দরজায় এসে দাঁড়িয়েছেন জাহানারা। তার পেছনে এসে দাঁড়িয়েছে ভয়ে জোরসড় অয়ন। ছেলেকে এই অবস্থায় দেখে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে চেয়ে রইলেন জাহানারা। পরমুহূর্তেই দুই ঘা বসিয়ে দিলেন ছেলের পিঠে। রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই হারামির বাচ্চা, বউয়ের গায়ে হাত তুলিস? এত সাহস? বাপের থেকে শিখছিস এগুলো? হ্যাঁ, বাপের থেকে শিখছিস। বের হ আমার বাড়ি থেকে, বের হ। অন্তু নীরাকে ছেড়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, যাদের কাছে গিয়েছিলি তাদের কাছেই যা। আমার সাথে থাকার দরকার তো নাই। মেইন পয়েন্ট হলো, আমাকেই তোর দরকার নাই। জাহানারা বেগম চেঁচিয়ে উঠে বললেন, এই হারামির বাচ্চা তুই বের হ। আমার বাড়িতে দাঁড়িয়ে তুই বউয়ের গায়ে হাত তুলিস? কুলাঙ্গার, বের হ তুই। এত চিৎকার চেঁচামেচিতে মাথা চেপে ফ্লোরে বসে পড়ল নীরা। অন্তু রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদে উঠল নীরা। পৃথিবী সমান দুঃখগুলো ভেসে উঠল তার আর্তচিৎকারে। জাহানারা বেগম এই প্রথমবারের মতো নীরার মাথায় হাত রাখলেন পরম স্নেহে। হঠাৎ করেই পাশের মানুষটিতে নিজের মাকে দেখতে পেল নীরা। নীরার কান্না বেড়ে গেল। ঘেমে নিয়ে আচ্ছন্নের মতো কাঁদতে লাগল সে। অন্তু, নম্রতার প্রতি জন্মাল রাজ্যের ক্ষোভ। কেন এত রাগ অন্তুর? কেন এত জেদ? একটুও কি বুঝার চেষ্টা করা যায় না? নম্রতায় নিশ্চয় বলেছে সব। আর তো কেউ জানতো না। এর আগেও ভালোবাসার কথাটা জানিয়ে দিয়েছিল নম্রতা। এবারও জানালো। না জানালে কি চলতো না? ও কি জানে না অন্তু কতটা ডেসপারেট? একটুতেই মাথা গরম করা ছেলে। তবুও কেন জানালো সে? প্রতিবারই নীরার সুখ সংসার এভাবেই কেন জ্বালিয়ে দেয় সে? কেন সেদিন রাতে আর বাড়ি ফিরল না অন্তু? সবটা শোনার পর জাহানারা বেগমও হ্যাঁ না কিছু বললেন না। তার চেহারায় উচ্ছ্বাস যেমন দেখা গেল না, তেমনই দেখা গেল না কোনো বিষণ্ণতা। নিজের মতো রান্নাবান্না সারলেন, ঘরের কাজ গোছালেন। কিন্তু পরের দিন সকালেই নীরাকে অবাক করে দিয়ে, নীরাকে বগলদাবা করে পৌঁছে গেলেন হসপিটালে। বাচ্চা ঠিক আছে কিনা চেক আপ করালেন। নীরা ভীষণ বিস্ময় চেয়ে রইল শুধু। চলবে। গল্প, নীল চিরকুট। লেখনীতে নৌসীন আহমেদ রোদেলা। অষ্টম পর্ব।